আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখেছি যে ফোর ভেরিয়েবল কে ম্যাপ কিভাবে করে। দেখেন এখানে অলরেডি একটা প্রবলেম রয়েছে। হোপফুলি আমরা এই প্রবলেমটা করেছিলাম লাস্ট ক্লাসে, এবং দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটা অলরেডি সলভ করা হয়েছে একভাবে, এবং এটা ডিটেল ডিসকাশন করেছিলাম ফোর ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় গ্রুপ নিয়েছে, ঠিক আছে, বড় গ্রুপ একটা নেওয়া হয়েছে। বড় গ্রুপের জন্য সেটার ভ্যালু আসছে ওয়াই প্রাইম। তারপরে হচ্ছে লাগে আপনার সাইডে যে তিনটে ওয়ান রয়েছে, এই ছোট একটা গ্রুপ নেওয়া হয়েছে। দ্যাট মিনস M2 M6 M0 M4 মিলে একটা গ্রুপ নেওয়া হয়েছে। তার জন্য একটা রেজাল্ট এসেছিল ওয়াই প্রাইম ডাব্লিউ প্রাইম ওয়াই জেড প্রাইম, এবং M6 M14 M4 M12 মিলে আরেকটা গ্রুপিং করা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছি, যেটার ভ্যালু এসেছিল এক্স ওয়াই জেড প্রাইম। সো ফাইনালি আপনার যে টার্মটা এসেছিল, ও সরি, এটা কি এক্স ওয়াই জেড প্রাইম ছিল নাকি কি ছিল, আই ডোন্ট নো, লেখা তো এটা, কিন্তু ফাইনাল যে হোক রেজাল্টটা ছিল হচ্ছে ওয়াই প্রাইম অর ডাব্লিউ প্রাইম জেড প্রাইম অর এক্স জেড প্রাইম, ঠিক আছে। এই রেজাল্টটা ছিল ফাইনালি। আমরা গতকাল ক্লাসে দেখেছিলাম এটা, এখানে দেখানো হয়েছে। এটা একটু উপরে উঠে গেছে, শিফট হয়ে গেছে। এখানে আসলে তিনটা টার্ম দেখানো হয়েছিল, একটা ওয়াই প্রাইম হবে, ডাব্লিউ প্রাইম জেড প্রাইম হবে, এক্স জেড প্রাইম হবে। সো এগুলো আসলে আমরা এখন সবই পারবো। আচ্ছা, ইন কেস অফ এইটার ক্ষেত্রে এটা একটু বলি, এটা কিভাবে করবেন। ওই যে দেখেন, এটা হচ্ছে থ্রি ভেরিয়েবল, কোনোটাতে থ্রি আছে, কোনোটা ফোর ভেরিয়েবল আছে। আপনাকে এটা কষ্ট করে মিসিং ভেরিয়েবলটা নিয়ে আসতে হবে। ওকে, এটা আমি আগেও একবার এরকম সিমিলার একটা প্রবলেম আপনাদেরকে করিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং যে লাস্ট টার্ম, দ্যাট মিনস ফোর্থ টার্ম রয়েছে। এটার দিকে ভালো করে তাকায় দেখেন, এখানে কিন্তু তিনটা করে ভেরিয়েবল রয়েছে। আপনাকে যে কাজটা করতে হবে, এটা সরাসরি আপনি ম্যাপে বসাইতে পারবেন না, ম্যাপিং করতে পারবেন না। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেমন ফার্স্ট টার্মে ডি হচ্ছে মিসিং ভেরিয়েবল, ডি অর ডি প্রাইম দিয়ে গুণ করে আপনার এই টার্মটা চেঞ্জ করতে হবে। এই একটা টার্ম থেকে দুটো টার্ম তৈরি হবে। এরকম করে সেকেন্ড এবং ফোর্থ টার্মটাকেও একটু মডিফাই করতে হবে, তারপর আপনি আসলে সুন্দর করে বসাইতে পারবেন। দেন ইউ মে বি এবল টু কেম আপ দিস থিং। তখন এটা সিম্পলিফাই করলে এরকম কিছু একটা আসবে। আমি বলবো এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করে নিন। এখন আসলে আমরা কে ম্যাপ নেওয়ার কথা বলবো না, কারণ আসলে কে ম্যাপ আমরা করেছি, কে ম্যাপ করেছি, টু ভেরিয়েবল করেছি, থ্রি ভেরিয়েবল করেছি। এখানে কিছু প্র্যাকটিসের জন্য আপনাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো একটু দেখে নেবেন। ফোর ভেরিয়েবল কে ম্যাপের কিছু প্রবলেম এখানে দেওয়া হয়েছে, এগুলো অলরেডি আমরা এখানে আপনাদের এক্সাম্পলে দেওয়া রয়েছে, তাও প্র্যাকটিস করবেন এগুলো। তো ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট দিস প্রাইম ইমপ্লিকেন্টস কি জিনিস, এগুলো নিয়ে আসলে চিন্তা করতে হবে না আপনার। আপনারা জাস্ট এখানে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো মানে সলভ করবেন। এখানে যেমন এখানে একটা প্রবলেম করা রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা আপনারা সলভ করবেন। আপনাদের প্রাইম ইমপ্লিকেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। সো এখানে ফাইভ ভেরিয়েবল কে ম্যাপের একটা প্রবলেম রয়েছে। আমি একটা জিনিস আপনাদেরকে গত ক্লাসে সাজেস্ট করেছিলাম, যে সেটা বলেছিলাম যে আপনারা সবাই একটা কাজ করবেন, যে ফাইভ ভেরিয়েবল কে ম্যাপটা আপনারা মরিস ম্যানোর যে বইটা রয়েছে সেই বইয়ের থেকে একটু দেখে নেবেন। আমি আবার বলছি, এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, এটা ইজি আছে, এখানে ভয়ের আসলে কিছুই নাই। এটা হচ্ছে জাস্ট ফোর ভেরিয়েবল কে ম্যাপ। আমি হিন্টসটা দিয়ে দিয়েছিলাম গত ক্লাসে, যে ফোর ভেরিয়েবল কে ম্যাপটা জাস্ট দুবার করলেই এটা ফাইভ ভেরিয়েবল কে ম্যাপটা পাওয়া যায়। খালি একটা বার, সে ফর এক্সাম্পল পাঁচটা ভেরিয়েবল যদি এরকম হয়, আবার একটা হিন্টস দিয়ে দেই, এ বি সি ডি ই পাঁচটা ভেরিয়েবল যদি হয়, কথার কথা, আপনি এ হচ্ছে বাদ দিয়ে বি সি ডি ই এর জন্য দুইটা ফোর ভেরিয়েবল কে ম্যাপ করতে হবে। কিন্তু একটা ফোর ভেরিয়েবল কে ম্যাপকে আপনি বলবেন যেটা নাকি হবে a is equals to 0 এর জন্য, আরেকটা ফোর ভেরিয়েবল কে ম্যাপ হবে a is equals to 1 এর জন্য। ফাইনালি দুইটার যে রেজাল্ট, সেই দুইটাকে মানে আপনি একত্রিত যখন করতে যাবেন, তখনই একটা ট্রিক আছে, কমন নেওয়ার মতো একটা ব্যাপার রয়েছে, ওইটা নিলেই আসলে আপনার ফাইভ ভেরিয়েবল কে ম্যাপ হয়ে যায়। সো আমি একটু হিন্টস দিয়ে দিলাম, আপনারা একটু বাসায় দেখে নিলে আমার মনে হয় আপনারা এটা পারবেন, ফাইভ ভেরিয়েবল কে ম্যাপ। পিওর সিম্পলিফিকেশন আমরা আসলে দেখে ফেলেছি, এটা নিয়ে আমি আসলে এক্সপ্লেইন করবো না পিওর সিম্পলিফিকেশন, বিকজ এইগুলো আমরা সবই করে ফেলেছি। আপনারা নিজেরা এইগুলো করবেন, এই প্রবলেমগুলো সলভ করবেন বাসায়। সো দেয়ার ইজ এ পিওর সিম্পলিফিকেশন। আচ্ছা, সো এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, আসলে এগুলা আপনি সুইচের পার্সপেক্টিভ থেকে বোঝানো হয়েছে। এগুলা আসলে আপনারা বাসায় দেখলে পারবেন আসলে। যেমন এখানে বলা হয়েছে, একটা প্রশ্ন দিয়েছি আমি, এটা খুব সিম্পল, এগুলো কিন্তু খুব সিম্পল, জাস্ট একটু রিয়েলাইজ করানো, যে প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে রিয়েলাইজ করানো যে জিনিসগুলো কিভাবে কাজ করে। যেমন কনস্ট্রাক্ট a logic circuit such that one can control a light using two switches. একটা লাইট দুইটা সুইচ দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। If any one of the two switch is on, then the light will be on. তো বলছে যে কোনো দুইটা
সুইচ থাকবে, দুইটা সুইচ থেকে একটা লাইট কন্ট্রোল করা যাবে। বলছে যে দুইটার যদি যে কোনো একটা চালু থাকে তাইলে যাতে সুইচটা চালু হয়। তার মানে এটা আসলে বোঝা যাচ্ছে এটা সিম্পল কেস অফ অর গেট, তাই না? যে কোনো একটা লাইট চালু থাকলেই তার মানে যে কোনো একটা লজিক 1 হলে আউটপুট 1 হয়ে যাবে। সো এটা একটা সিম্পল টু ইনপুট অর গেটের মতো আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? এটা একটা গেল। তারপরে রয়েছে এখানে construct a logic circuit such that one can control a light using two switches located at two different rooms. Make sure that one can turn on and off the light from any room. যে কোনো একটা রুম থেকেই লাইট চালু করতে পারে। এটাও আসলে XOR গেট বা XNOR গেট যেটা বলেন না কেন সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। এটা একটু আপনাদের মাথায় চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। জাস্ট এগুলো একটা প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে, আর কিছু না। ডোন্ট কেয়ার কন্ডিশন নিয়েও আমরা অলরেডি কথা বলেছি, ঠিক আছে? যে আসলে ডোন্ট কেয়ার কন্ডিশন জিনিসটা কি, এটা যদি আমি বুঝাইতে চাই, ডোন্ট কেয়ার কন্ডিশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আসলে আপনার ফাংশনটা স্পেসিফাই করা নাই। যেমন হচ্ছে গতকাল ক্লাসে যদি আপনাদের খেয়াল থাকে, আমি একটা প্রবলেম করিয়েছিলাম, বিসিডি থেকে এক্সএস3 কনভার্ট করতে বলেছিলাম। সবাই করেছেন এটা? জি স্যার। ভেরি গুড। সো 4টা আউটপুট পেয়েছিলেন পরে ফাইনালি? জি স্যার। সার্কিটে গেছিলেন? সার্কিট, জি স্যার, ওটা আছে। ওকে, ভেরি গুড, তাহলে ভালো। সো ডোন্ট কেয়ার আসলে আপনার যে সব জায়গায় মানে ফাংশন স্পেসিফাই করা নাই, যেমন হচ্ছে বিসিডির ক্ষেত্রে চিন্তা করে দেখেন 10 থেকে 15 পর্যন্ত আপনার আউটপুট কি হবে ইউ ডোন্ট নো, কারণ বিসিডি সাধারণত 10 থেকে 15 পর্যন্ত আউটপুট আসে না, ঠিক আছে? মানে ইনপুট আসে না, সরি। সো এই জায়গায় আসলে ফাংশনটা স্পেসিফাই করা থাকবে না দেখেই আসলে এখানে আমরা ডোন্ট কেয়ার দিয়ে রাখি। ওকে, সো ডোন্ট কেয়ারটা কিভাবে আপনার লেখা হবে যে এইভাবে দেখেন, আমি দেখিয়েছি যে একটা ফাংশন দেওয়া থাকবে, এটা আইদার সাম অফ মিন টার্মস অথবা প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম আকারে লেখা হবে। তারপরে হয়তো বা এরকম করে দেওয়া থাকবে যে এন্ড ডি অফ সামথিং এরকম করে দেওয়া হবে ইজ ইকুয়ালস টু সাম অফ মিন টার্মস, এরকম কিছু, ঠিক আছে? ডি দিয়ে দেওয়া হতে পারে, ডি ফর ডোন্ট কেয়ার, এক্স দিয়ে দেওয়া হতে পারে, এরকম করে দেওয়া হবে আর কি। সো এটা এইভাবেও লেখা হতে পারে, এটা এন্ড না দিয়ে প্লাস দিয়েও দিতে পারে, ঠিক আছে? প্লাস দিয়েও দিতে পারে, এইভাবেও দিতে পারে। সো এখানে একটা ডোন্ট কেয়ারের প্রবলেমের সলভ দেখানো হয়েছে, সলিউশন দেখানো হয়েছে, যে দুটো ফাংশন আর একটা ডোন্ট কেয়ার কিভাবে এটা সলভ করতে হয় দেখানো হয়েছে। এবং এটা একটা ভালো প্রবলেম, দেখেন এটা হচ্ছে দুই ভাবে সলভ করা যায়, দুইটাই কারেক্ট অ্যান্সার, এ এবং বি দেখতে পাচ্ছি, এবং দুইটাই কারেক্ট অ্যান্সার, বাট দুইটার রেজাল্ট কিন্তু ডিফারেন্স। এর ক্ষেত্রে দেখেন আপনি আবার একটু যারা কালকে ক্লাসে রিভিউ দরকার সেইটার জন্য বলতেছি, দেখেন এখানে পাশে দুটো ডোন্ট কেয়ার ছিল, আমি পাশে যখন দুটো ডোন্ট কেয়ার ব্যবহার করেছি, আচ্ছা ডোন্ট কেয়ারটা আমি নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারি, এটাকে আমি 1ও কনসিডার করতে পারি, 0 কনসিডার করতে পারি, যারা ভুলে গেছে তাদের জন্য বলছি। সো এখানে 1 কনসিডার করেছি পাশের দুইটা যখন, তখন দেখেন বড় গ্রুপ 4টা হয়ে গেছে পাশাপাশি, উপর নিচে 4টা হয়ে গেছে। সো দুইটা গ্রুপ দুইটা টার্ম প্রডিউস করছে, ওয়াই জেড আর ডাবল প্রাইম এক্স প্রাইম। আর ডানেরটায় কি করলাম, পাশে দুটাকে আমি কনসিডার করি নাই, নিচের M5 এ যে ডোন্ট কেয়ার আছে সেটাকে 1 কনসিডার করার ফলে আমার এখানে এরকম একটা গ্রুপ তৈরি হয়েছে, যেটা নাকি বলছি ডাবল প্রাইম জেড, এবং লম্বালম্বি আগের মতো যেটা ছিল সেটা রয়ে গেছে ওয়াই জেড। সো দুইটাই কারেক্ট, আবারও বলছি দুইটাই কিন্তু কারেক্ট। ওকে, সো NAND ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা আমরা একটু দেখি। তো এইটা একটা ভালো প্রশ্ন দিলাম, দেখেন ক্রিয়েট ইনভার্টার এন্ড অর গেট ইউজিং NAND গেটস, এটা কি, এটা আমরা একটু দেখি, এটা আজকে একটু আমরা এটা একটু কথা বলি। যদিও আমরা আসলে অনেক কিছু এখানে কমপ্লিট করে ফেলেছি, আমি দেখতে পাচ্ছি আসলে আমি আপনাদেরকে যতই পড়াচ্ছি সামনে আগাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে আই হ্যাভ অ্যাকচুয়ালি কমপ্লিটেড মোস্ট অফ দ্য থিংস হিয়ার। কারণ আমি আসলে বোর্ডে করিয়েছি অনেক কিছু, সো আমি আসলে বুঝতে পারতেছি না যে ওয়ার, মানে আমি আসলে এগুলা মানে আমার একটা রিভিউ এর মতো হয়ে যাচ্ছে এখন আর কি। আচ্ছা ঠিক আছে, সো বলেছে যে NAND গেট দিয়ে আপনার কয়েকটা জিনিস বানাতে বললো, ধরেন আপনাকে বলছে সে ইনভার্টার বা নট গেট বানাইতে বলছে। সো যখন একটা গেট দিয়ে অন্য একটা গেট বানাইতে বলা হয় তখন আপনি যে কাজটা করবেন, ইউ শুড লুক অ্যাট দি ট্রুথ টেবিল। সো এখানে কি বলেছে, ক্রিয়েট ইনভার্টার এন্ড অর, ও এন্ড গেটও বানাইতে বলছে, অর গেটও বানাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, ইনভার্টার বানাইতে বলছে, তারপরে এন্ড গেট বানাইতে বলছে, আবার অর গেটও বানাইতে বলছে, কি দিয়ে, NAND দিয়ে।
সো লেটস থিঙ্ক অ্যাবাউট NAND ফার্স্ট, যে আমার NANDটা যদি আমি 2 ইনপুট NAND এর কথা চিন্তা করি, সো 0001 1011, রাইট? আমার আউটপুট গুলো কোথায় হবে? এইখানে 1 হবে মোস্ট প্রবলি, এখানে 1 হবে। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? NAND এর আউটপুট এরকম না? জি স্যার। ওকে ফাইন, দ্যাটস গুড। সো চিন্তা করে দেখেন, আমি এটাকে বানাইতে যাচ্ছি ইনভার্টার বা নট গেট। আমরা জানি যে ইনভার্টার বা নট গেট যেটা রয়েছে সেটার কিন্তু একটা ইনপুট থাকে। সো NAND এর মিনিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো ইনপুট রয়েছে। সো আমি যদি ফার্স্ট এটার কথা বলি, ইফ আই টক অ্যাবাউট ইনভার্টার ফার্স্ট, যে ইনভার্টার বা নট গেট যেটাকে আমি বলছি, ইনভার্টার বা নট গেট যেটাকে বলছি সেটার কথা যদি চিন্তা করি, সাধারণত ইনভার্টার বা নট গেট যেটা রয়েছে সেটার কিন্তু ইনপুটের সংখ্যা কয়টা থাকে? একটা থাকে, এবং এটার ক্যারেক্টারিস্টিক্সটা এমন যে আপনি ইনপুটে যা দিবেন আউটপুটটা তার অপোজিট হয়। সো ফার্স্ট অফ অল তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ন্যান্ডের যে আমার মিনিমাম দুইটা ইনপুটকে একটা ইনপুট বানাতে হবে। সেটা বানানোর জন্য কি করা যেতে পারে? সো কয়েকটা ওয়ে হতে পারে, চিন্তা করে দেখেন। হোয়াট ক্যান ইউ ডু টু মেক দ্য ইনপুট নাম্বার লেস? একটা উপায় হতে পারে যে শর্ট করে ফেলতে পারি আমি, ঠিক আছে? শর্ট করলে কি হয়? আসলে কি শর্ট করাটা অ্যান্সার নাকি আগে দেখি। দেখেন, আমার শর্ট করলে কি হয়? শর্ট করলে আমি যে ওই শর্টেড পিনে যা ইনপুট দিব সেটা কিন্তু এ আর বি দুটাতে চলে যাবে। সো শর্টেড পিনে যদি আমি 0 দেই তাহলে দেখেন ফার্স্ট কম্বিনেশনটা হয়ে যাবে, তখন 0 0 হয়ে যাবে। 0 0 এর জন্য তখন আউটপুট 1 হবে, তার মানে 0 দিলে আউটপুট 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো, ঠিক আছে। ইনভার্টারে এরকমই হয় বা নট গেটে এরকম হয়। আর যদি তখন আমি 1 দেই ওই শর্টেড পিনে, তখন কিন্তু এ এবং বি দুটোই 1 হয়ে যাবে, তখন আমার আউটপুট 0 হয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ, ইনপুটে 1 দিচ্ছি, আউটপুট 0। হ্যাঁ, আসলেই নট গেটের মতো কাজ করছে, তার মানে আমার শর্ট করে দিলে হচ্ছে। এখন আমার প্রশ্ন, মাঝখানে দুইটা কম্বিনেশন কি কখনো আসা পসিবল নাকি সেই ক্ষেত্রে? বলেন তো। না স্যার। হ্যাঁ, আসা পসিবল না, কারণ হচ্ছে যেহেতু আমি শর্ট করে দিচ্ছি। সো আমি একটা ইনপুট দিলে যা হবে যে দুইটা পিনেই, এই যে দুইটা পিনেই সেম ইনপুট চলে যাবে। একটা পিনে যা দিব দুইটা পিনেই সেম ইনপুট চলে যাবে। সে ফর এক্সাম্পল সামথিং লাইক দিস। সো নাও ইটস আ নট গেট, ঠিক আছে? এটা NAND অ্যাজ আ নট গেট। সো বুঝতে পারলাম এটা? বুঝতে পারছি নাকি বুঝি নাই? ইয়েস স্যার। ওকে, স্যার আবার একটু এক্সপ্লেন ওকে করা ফাইন যাবে? ফাইন। সো এটা আপনি যদি একটু দেখেন যে আমার NAND গেটকে বলতেছে ইনভার্টার বা নট গেট হিসেবে ইউজ করার জন্য বা বানাইতে। সো নট গেটে আমরা জানি সাধারণত একটা ইনপুট থাকে, এবং ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, আমি ইনপুটে যা দিব আউটপুটে কি হবে তার কমপ্লিমেন্ট হয়ে যায়, ঠিক উল্টোটা আসে। সো NAND এর মিনিমাম ইনপুট সংখ্যা হচ্ছে, আমরা জানি যে NAND এর হচ্ছে আমার যে নাম্বার অফ ইনপুট সেটা হচ্ছে দুটো মিনিমাম, সবচেয়ে কম হচ্ছে দুটো, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি যদি NAND কে নট বানাইতে হয় আমার একটা ইনপুট বানাইতে হবে। সো দেখেন, আমি যদি দুটো শর্ট করে দিই তাহলে কি হয় মনে মনে চিন্তা করি। দেখেন, দুটো শর্ট করে দিলে সো ঘটনাটা অনেকটা এরকম ঘটে যে আমার যে এ আর বি রয়েছে, সো এক্সটা চিন্তা করেন, তখন এক্স ইজ ইকুয়ালস টু এ ইজ ইকুয়ালস টু বি হয়ে যাবে। তার মানে এক্স এ 0 বসাইলে এ বি তে 0 বসতেছে, আউটপুট 1 হয়ে যাচ্ছে। তার মানে আমি ইনপুটে 0 দিচ্ছি, আউটপুট 1 হয়ে যাচ্ছে, নট গেটের মতো। আবার ইনপুটে যখন আমি 1 দিচ্ছি তখন এ বি 1 1 হয়ে যাচ্ছে, আউটপুটে তখন 0 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার ঠিক অপোজিট, ইনপুটে যা দিচ্ছি তার অপোজিট হচ্ছে, এবং মাঝখানে দুইটা কোনো আসার চান্সই নাই। কারণ চিন্তা করে দেখেন, আমি যখন এই কনফিগারেশনে কানেক্ট করব, এতে যেটা দেখিয়েছি NAND গেটের কনফিগারেশনটা, দুইটা ইনপুট শর্ট করে দিয়েছি, এ এবং বি আলাদা হতেই পারবে না কখনো। কারণ আমি এক্স এ যা দিব, এক্স এ আইদার 0 দিব অথবা 1 দিব, যাই দিই না কেন এ আর বি 0 0 হয়ে যাবে, নাহলে 1 1 হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ইনভার্টার বা নট গেট। তো তারপর আমি যদি অ্যান্ড গেটে চলে আসি, সো আমার অ্যান্ড গেটটা কিরকম? অ্যান্ড গেটটা বেসিক্যালি আমার, যদি আমি সিম্বলের কথা চিন্তা করি, এটা আমরা এতদিনে হয়তো বা আমাদের এটা ধারণা হয়ে গেছে একটা মোটামুটি। যদি আমরা সিম্বলের কথা চিন্তা করি অ্যান্ড গেটের, এটা দেখতে অনেকটা আছে, ফর এক্সাম্পল এরকম হবে অ্যান্ড গেটের সিম্বল, রাইট? এবং এটা ফাংশনটা অনেকটা এরকম, খুব সিম্পল, যে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এটাকে আমি কিভাবে, আমি আসলে NAND গেটকে কিভাবে অ্যান্ড গেট হিসেবে ব্যবহার করতে পারি? আমি আবার কিন্তু যাব কোথায় যাব?
ট্রুথ টেবিলের দিকে যাব যে এটাকে আমি আসলে কিভাবে ব্যবহার করতে পারি। চিন্তা করে দেখেন এটা আসলে খুব সিম্পল। ন্যান্ড গেটকে অ্যান্ড গেট করাটা আসলে খুব জটিল কিছু না। এটা আসলে আহ, আমরা জানি, উল্টা জিনিসটা জানি যে অ্যান্ড কে কিভাবে জানি ন্যান্ড করে আমরা দেখছিলাম অ্যান্ড এর সামনে জাস্ট একটা নট গেট বসা দেয়, তাই তো? মনে পড়ে একদম শুরুতে দেখেছিলাম যে। Yes, sir. সো ঠিক উল্টা কাজটা করে দিই তাহলে আমি। আমি জানি যে ন্যান্ড এর মুখে আসলে একটা বাবল বা নট গেট রয়েছে, তাই তো? তাহলে আমি এর মুখে আরেকটা নট গেট বসাই দেই, তাহলে নট গেট কাটাকাটি চলে যাবে নাকি? কি করলাম বুঝে গেছে? দেখেন তো বুঝতে পারি নাকি কি করছি এটা। যারা বুঝি না একটু দেখেন তো বুঝতে পারছি নাকি কি করলাম। বুঝছি নাকি বুঝি নাই কি করলাম? Yes, sir. এই যে একটু আগে এতে যেই নট গেটটা বানিয়েছি সেই নট গেটটা আমি সামনে বসাই দিলাম, সেই নট গেট আর ন্যান্ডের যে সামনে বাবলটা ছিল সেই বাবলটা কাটাকাটি চলে যায়, সো আবার এন্ড হয়ে যায়। বেসিক্যালি এই কাজটা করছি, এটা খুব সিম্পল ছিল। এরপর ফাইনালি থাকলো হচ্ছে অরগেট। অরগেট আমরা জানি যে অরগেটটা মানে অনেকটা এইভাবে কাজ করে যে আপনার আউটপুট আসলে ইনপুট দুটোকে অর করে দিবে, এক্স অর ওয়াই এরকম কিছু একটা। এইটা এখন কিভাবে করা যায় আমাকে বলেন, হাউ টু ডু দিস। এটা মনে হয় আপনারা ল্যাবে শিখেছেন, মনে হয় শিখার কথা। ল্যাবে ল্যাবে এইগুলো আছে তো আপনার। কিভাবে করে বলেন, হাউ টু ডু দিস। আমার তিনটা NAND গেট লাগবে। তিনটা ন্যান্ড গেট লাগবে বলেন, হ্যাঁ কিভাবে বলেন বলেন বলেন, কানেকশনটা বলতে পারবেন? তো দুইটা NAND গেট থাকবে আমার ফার্স্ট স্টেজে, তারপর ওই দুইটারে তারপর আরেকটা NAND গেটের সাথে অ্যাড করে দিই। সো দুইটা ন্যান্ড গেট আপনার কথা মতো আমি ফার্স্ট স্টেজে বসাচ্ছি। ওকে, তারপর এই দুইটা ন্যান্ড গেটের ইনপুটে কি থাকবে? ইনপুটে কি থাকবে? তারপরে পরের ন্যান্ড গেটটা সেকেন্ড স্টেজে থাকবে, তাই তো? জি স্যার। আচ্ছা, পরের ন্যান্ড গেটটা সেকেন্ড স্টেজে থাকবে, গুড, বুঝলাম। তো যেটা আউটপুট হবে সেটাই আউটপুট, তাই তো? এখন আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে এইখানে ইনপুটটা কি হবে? স্যার ইনপুট শর্ট করা থাকবে স্যার। জি স্যার, উপরেরটা দুইটাই হয় short ইনপুট করে এ দিব, নিচেরটা ইনপুট বি। ওকে, সো বেসিক্যালি এখানে ধরেন এক্স আর ওয়াই এরকম কিছু একটা, তাই তো? আচ্ছা, যারা বুঝি নাই তাদের জন্য Yes, বলতেছি এটা কি করলাম দেখাই। আসলে এখানে এক্স কমপ্লিমেন্ট হবে, তাহলে নট গেটের মতো কাজ করবে, এটাও নট গেটের মতো কাজ করবে। ফাইনালি এখানে যেটা হবে, দুইটা নট গেট বা এই দুইটা ইনপুটকে আপনি অ্যান্ড করে নট করে দেন যখন, তখন আসলে যে জিনিসটা ঘটে আলাদা আলাদা কমপ্লিমেন্ট বসে যাবে, তখন আসলে ফাইনালি এই জিনিসটা হয়, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা চলে যায়, ডটটা অর হয়ে যায়, সে এক্স অর ওয়াই হয়ে যায়। সো এটা হচ্ছে আপনার অর গেট হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে, সো এটা ছিল আমার ন্যান্ড দিয়ে কিভাবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট ইমপ্লিমেন্ট করা হয় সেটা আমরা দেখলাম। আরো এখন একটা অ্যাডভান্স একটা জিনিস দেখাই দিই, আমি জানি না কবে আবার এটা দেখবো আমরা, আহ, ভুলে যেতে পারি, এর জন্য আগেই দেখাই দিচ্ছি আমি। সেটা হচ্ছে এরকম কিছু একটা দেখাই আপনাকে। আচ্ছা, এটা কি আমি একটা দাগ টেনে নিব? দাগ টেনে নিলে মনে হয় ভালো হয়। Okay, ঠিক আছে, ওকে নাও। সো এখন একটু দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। আমি বললাম যে এক্স অর গেট দিয়ে আপনি নট গেট বানান। নট গেট বা বাফার, বাফার মনে আছে? বাফার কোন জিনিসটাকে আমরা বাফার বলছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, গুড। সো আমি যদি এখন ফাইনালি বলি যে এক্সঅর গেট দিয়ে আমি নট অথবা বাফার বানাতে চাচ্ছি, সো আমি যদি শুরুতে নটটা বানাতে চাই এক্সঅর গেট দিয়ে, ইট ইজ ইন্টারেস্টিং আমি আসলে এক্সঅর গেট দিয়ে কিভাবে নট বানাতে পারি। সো দেখেন এক্সঅর গেটের জাস্ট আমি একটু দেখাই। সো এক্সঅর গেটের সিম্বল ইজ সামথিং লাইক দিস, রাইট? সো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি একটা ইনপুটকে লজিক 1 বা সাপ্লাই ভোল্টেজ ভিডিডি যেটাকে আমরা বলে থাকি সেটার সাথে শর্ট করে দেই, তাহলে আরেকটা ইনপুট আমার কি হয় একটু ভালো করে দেখি। আমরা জানি যে আমার ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম,
যে দেখেন তো ইকুয়েশনটা কি এরকম নাকি এক্স ওয়াই প্রাইম, আমি জাস্ট আপাতত লিখছি, এখানে ধরেন ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 বসাইছি, ঠিক আছে, এক্স ওয়াই প্রাইম অর এক্স প্রাইম ওয়াই, তাই না? এরকম না ইকুয়েশনটা? ইয়েস স্যার। তো এখন যদি আপনি চিন্তা করে দেখেন ওয়াই এর ভ্যালুটা যদি বসায় দেন এক্স ওয়ান প্রাইম অর এক্স প্রাইম এন্ড ওয়ান, তাহলে এটা 0 হয়ে যায় আর ওখানে এক্স প্রাইম হয়ে যায়, সো এটা এক্স প্রাইম থাকে, কিন্তু তার মানে এটা কি হয়ে গেল, নট হিসেবে কাজ করতেছে, রাইট? আউটপুটটা কিন্তু নট। তার মানে আপনি যখন একটা ইনপুটকে সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্ট করে দিচ্ছেন বা লজিক 1 করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, অন্যটাতে যা দিবেন আউটপুট কি হবে, তার অপোজিট হবে, তার মানে নট গেটের মতো কাজ করবে। আর বাফারের ক্ষেত্রে যেটা হবে ঠিক উল্টো কানেকশনটা দিতে হবে বাফারের ক্ষেত্রে। তার মানে আমি আসলে একটা ইনপুটকে কি করব, লজিক 0 বা গ্রাউন্ড যেটাকে বলছি সেটার সাথে শর্ট করে দিব, তাহলে আসলে দেখতে পারবেন এটা আসলে কিভাবে হয়। আপনি ইকুয়েশনটা লেখেন এক্স ওয়াই প্রাইম অর এক্স প্রাইম ওয়াই যদি লিখেন, তাহলে দেখতে পারবেন যে এক্স 0 প্রাইম অর এক্স প্রাইম এন্ড 0, তাহলে সেকেন্ড টার্মটা বাদ হয়ে যাচ্ছে, এই টার্মটা কি হচ্ছে 0 প্রাইম করলে 1 হয়, সো এটা 1 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি 0। সো বাফার ইনপুটে যা দিছি আউটপুটে তাই, ইনপুটে x দিছিলাম আউটপুটে x চলে আসছে, সো এটা বাফার হয়ে গেছে। সো এইভাবে আপনি বিভিন্ন গেট দিয়ে একটা গেটকে আরেকটা গেটে রূপান্তর করতে পারেন। আসলে এখানে আমি এই XOR গেটটা কে নট বাফার দুইটাতে ইউজ করেছি, এটার একটা কারণ আপনারা পরে দেখতে পারবেন কেন আসলে ইউজ করেছি, এগুলো আমাদের লাগবে, ন্যান্ড করেছি কেন, এগুলো আসলে আমাদের লাগবে পরবর্তীতে, এর জন্য আমরা এগুলো করে রাখলাম, ঠিক আছে? পরবর্তীতে আসলে দেখবেন এগুলো কিছুটা ইউসেজ রয়েছে, আসলে সার্কিটে আমরা যখন কাজ করব তখন কিছুটা ইউসেজ পাবো। সো নাও আমরা লাকিলি আসলে আমরা এই জিনিসগুলো করেছি। দেখেন ইন্টারেস্টিংলি NAND ইমপ্লিমেন্টেশন ফর এসওপি, দেখেন এটা আমরা অলরেডি করেছি, যেমন ফার্স্টেরটা এ বি অর সিডি, মনে পড়ে এটা যে আমরা NAND দিয়ে ইমপ্লিমেন্ট করেছিলাম নাকি ভুলে গেছি? ইয়েস স্যার। এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে আমাদের। সো এই যে নিচে দেয়া হলো যে ইয়াটা এফ ইজ টু এ বি অর সিডি অর ই হোল কমপ্লিমেন্ট, দেখেন এইটাকে কিভাবে ওই ওই কি বলে এটাকে, নিচেরটাকে আমি বলছিলাম হচ্ছে ডি মর্গানস ল, মনে পড়ে? ডি মর্গানস লর একটা পোর্শন Yes, sir. ছিল 3 ইনপুটের ক্ষেত্রে, ক্যান ইউ রিকল? মনে আছে? Yes, sir. Derive function. রাইট, অর গেটের আমার যে ইনপুটগুলো রয়েছে সেগুলো যদি বাবল করা যায় সবগুলো ইনপুটকে, তাহলে সেটাকে আসলে অ্যান্ড এর ইকুইভ্যালেন্ট লেখা যায়, ঠিক আছে? সো এটাই হচ্ছে একটা ইয়া। আর এখানে আমি একটা জিনিস একটু বলবো যাওয়ার আগে, সেটা হচ্ছে এখানে একটা স্পেশাল একটা মানে একটা ফাংশন লেখা রয়েছে। এই ফাংশনগুলোকে সাধারণত আমরা এক কথায় প্রকাশ করতে পারি, এই ফাংশনগুলোকে এক কথায় প্রকাশ করতে পারি, এই যে এরকম ধরনের ফাংশন যে কি হইলো ভিতরে এসওপি ফরম্যাটে রয়েছে, তার উপর হোল কমপ্লিমেন্ট যদি থাকে, এই ফাংশনগুলোকে আমরা এক কথায় বলতে পারি আসলে এটা কোন গেট লাগবে, এটাকে আমরা বলি এন্ড অর ইনভার্ট বলি। এটাকে কি বলি? এন্ড অর ইনভার্ট বলি, ঠিক আছে? এটাকে এওআই বলা হয়, এন্ড অর ইনভার্ট বলা হয়। এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমি জানি। এগুলো হচ্ছে লাগে আপনারা আসলে সার্চ করবেন, এগুলো সার্চ করবেন, বিভিন্ন জিনিস সার্চ করবেন। আপনার আসলে অ্যাকচুয়াল আইসি বা চিপ ডিজাইনের ক্ষেত্রে কিছু ব্লকের নাম ফিক্স থাকে, ঠিক আছে? ওইখানে ব্লকের নাম কিছু ফিক্স থাকে, ওই ব্লকের নামের মধ্যে একটা হচ্ছে এওআই, ঠিক আছে, মানে অ্যান্ড্রয়েড ইনভার্ট। আগের থেকে একটু দেখা রাখছি যে অ্যান্ড্রয়েড ইনভার্ট কি জিনিস, এরকম একটা নাম থাকে এওআই। এওআই যখন এটা এরকম থাকে, আসলে অনেক ধরনের ইয়া থাকে, যেমন এওআই 22, ঠিক আছে, এরকম থাকে, তার মানে দুটো করে ইনপুট, এরকম একটা জিনিস, ঠিক আছে? এওআই 22 বলতে বোঝায় হচ্ছে দুটো করে ইনপুট, ঠিক আছে? সো দ্যাট মিনস বেসিক্যালি এওআই 22 এরকম একটা জিনিস হবে হয়তো বা, দেখে নেন। সো এখানে একটা এবি আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ধরেন এখানে একটা সিডি এওআই, এই যে এন্ড করলাম, তারপরে অর করলাম, তারপরে ইনভার্ট করলাম,
সো দিস ইজ AOI22 এরকম টাইপের কিছু একটা, বুঝা যাচ্ছে? ওকে, আন্ডারস্ট্যান্ড? সো এইগুলো আপনারা একটু যদি দেখেন আপনাদের নলেজ বাড়ানোর জন্য, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, সামওয়ান, ঠিক আছে। সো আমি একটু দেখাতে পারি হয়তো বা আপনাদেরকে। লেট মি গিভ আ ট্রাই। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। AOI22 লিখে সার্চ দিই, এই যে দেখেন ইমেজেস ফর AOI22। আমি যদি ইমেজেসে ক্লিক করি আপনি দেখতে পারবেন যে হোয়াট ডাজ অ্যাকচুয়ালি AOI22 মিন্স। এই যে এরকম AOI22 বলতে এরকম এইভাবে বলতেছে, এইভাবেও ইমপ্লিমেন্ট করা যেতে পারে NAND গেট দিয়ে আর AND গেট দিয়ে, ঠিক আছে? এই যে যেটা বললাম, এই যে এই ছবিটা আমি আপনাদেরকে দেখাইছি, দুইটা এন্ড পরে অর এর পর একটা নট করছি, এটাকে আমরা বলতেছিলাম AOI22। নটটা হচ্ছে এই বাবলটা, এবং এগুলোকে অনেক সময় কম্পাউন্ড গেট বলে। এগুলোকে এত বড় করে না এঁকে, অনেক সময় এত বড় করে না এঁকে শর্টকাট আঁকার জন্য এরকম সিম্বল ইউজ করা হয়, দেখতে পাচ্ছি অনেক সময় এরকম সিম্বল ইউজ করা হয়। এগুলোকে অ্যান্ডর ইনভার্ট বলে, AOI22 বলে, ঠিক আছে? সো এগুলো আপনারা কিছু জিনিস আপনারা নিজের থেকে ঘাটাঘাটি করে শিখতে পারেন। এগুলোকে কম্পাউন্ড গেটস বলে। ওকে, কম্পাউন্ড গেটস বলে। আপনারা এগুলো সার্চ করে অনেক ধরনের কম্পাউন্ড গেট আছে, ওগুলো সম্বন্ধে একটু ধারণা নিতে পারেন, আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? সো বেসিক্যালি এটাকে তাহলে আমি নামটা লিখে দিই, এগুলাকে বলা হচ্ছে আসলে কম্পাউন্ড গেট, ঠিক আছে? সো আমরা জানি কিভাবে NAND দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। এই এসওপিটা খুব সিম্পল, আমরা দেখিয়েছিলাম যে আমরা জাস্ট কি করছিলাম, যে যদি আপনাদের মনে থাকে এখানে আমি একটা বাবল নিয়ে এসেছিলাম, তার জন্য এটা কাটার জন্য এখানে একটা বাবল, এখানে একটা বাবল নিয়ে এসেছিলাম, সেটা কাটার জন্য এখানে একটা বাবল নিয়ে এসেছিলাম। সো বাবল ক্রস আউট হয়ে যায়। সো পরবর্তীতে কি হচ্ছে, এটা অ্যান্ডটা দেখতে NAND এর মতো হয়ে যায়, আর অরের পিছনে দুইটা বাবল মানে আসলে আমার এই যে NAND গেট। সো আসলে পুরোটা NAND গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন হয়ে গেল, এরকম কিছু একটা। নন ইমপ্লিমেন্টেশনও সিমিলার জিনিস, একই জিনিস। এই যে নন ইমপ্লিমেন্টেশনও আমরা জানি যে ডু নট মানে ইয়া দিয়েও করা যায়। ওই ওটা কি আমরা বলছিলাম হচ্ছে ডিমর্গানস ল, সেটা আমরা দেখিয়েছিলাম আগেই। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কম্পাউন্ড গেটের নাম উল্লেখ করা হয়েছে, অর অ্যান্ড ইনভার্ট, ঠিক আছে? তার মানে আগে অর করব, তারপর দুটো অ্যান্ড করব, তারপর ইনভার্ট করে দেব, ঠিক আছে? সো এইটাকে আবার বলা হয় OAI। দেখতেই পাচ্ছেন অর অ্যান্ড ইনভার্ট, ফার্স্ট লেটারগুলা OAI। এটাও একটা কম্পাউন্ড গেট, আপনারা দেখতে পারেন সার্চ করে। এবং এই ক্ষেত্রে POS ইমপ্লিমেন্টেশন, এই যে দেখতেই পাচ্ছি নট ইমপ্লিমেন্টেশন ফর POS কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এখানে আমরা দেখতে পাবো। দেখেন POS-টা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে? POS-টা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো ফার্স্ট স্টেজে সব অর হবে, সেকেন্ড এটাও কিন্তু অর, বাই দ্য ওয়ে। এটা সরি অর বলছি, নর। ডোন্ট থিঙ্ক যে এটা আসলে অন্য কিছু, এটা কিন্তু আসলে নর, কারণ এন্ড এর পিছনে সবগুলো বাবল মানে নর, ঠিক আছে? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আপনার যেই টার্মগুলো রয়েছে ফার্স্ট লেভেল যেগুলো ইমপ্লিমেন্ট করেন, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, এবং লাস্টলি এটা খেয়াল করেন। দেখেন কিন্তু যখন দুইটা করে ইনপুট ছিল এ বি, সুন্দর কোনো সমস্যা হয় নাই, সুন্দর কোনো সমস্যা নেই। কিন্তু যখন সিঙ্গেল ইনপুট ই ছিল তখন কিন্তু দেখেন এটা কি হয়েছে, এটা দেখতে পাচ্ছি ই প্রাইম কিন্তু ইউজ করা হয়েছে। এর কারণটা কি কেউ বলতে পারবেন? কারণটা হচ্ছে সিম্পলি এটা, গেটের সংখ্যা কমানো হয়েছে। চিন্তা করে দেখেন, ওইটা আসলে একটা ইনপুট ছিল, তো ফার্স্ট লেভেলে আপনার আসলে হিসেব অনুসারে কি থাকার কথা, অর গেট থাকার কথা, সরি নর গেট থাকার কথা, তাই? কিন্তু আপনার ইনপুট তো একটাই, ইর সাথে কানেক্টেড। তখন আমি আসলে কি করছিলাম, এটাকে দুইটা জায়গায় একই ইনপুট দিয়ে দিছিলাম সবগুলোর সাথে ম্যাচ করানোর জন্য। আর এটা আসলে দেখতে ইকুইভ্যালেন্ট টু কার মতো হয়ে যায়, ই প্রাইম। ই প্রাইম। তার জন্য ওই অর গেটটা পুরোটা কেটে সরাসরি বললাম আমি ইনপুটটাই ই প্রাইম নিব, তাহলেই আসলে এটা হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, সো এই হচ্ছে আপনার নন ইমপ্লিমেন্টেশন, NAND ইমপ্লিমেন্টেশন, এক্সক্লুসিভ। আচ্ছা, এগুলা আমরা অলরেডি কভার করে ফেলেছি, এক্সক্লুসিভ অর ফাংশন। বাট এখানে একটা অন্য জিনিস দেখবো আমরা, এক্সক্লুসিভ অর ফাংশনের এখানে আমরা একটা জিনিস দেখবো, এই যে এইটা একটু দেখি কি লিখেছি। an invariable XOR function is an odd function, এই যে আমরা জানতাম, আগেও আমি একবার ক্লাসে বলেছি, odd function whose binary numerical values have an odd number of ones, ঠিক আছে? তার মানে একটা XOR ফাংশন আসলে odd ফাংশন জেনারেট করে,
এর জন্য খেয়াল করে দেখবেন 2 ইনপুট XOR গেটের জন্য 0 0 0 1 1 0 1 1। আপনি খেয়াল করে দেখেন দিস ইজ এ অড ইনপুট, এটাও একটা অড ইনপুট, নাম্বার অফ 1 একের সংখ্যা কিন্তু অডে রয়েছে এখানে। সো এই সব জায়গায় আমার আউটপুট 1 আসছিল, এর জন্য এটাকে বলা হচ্ছে অড ফাংশন। কিন্তু XNOR কিন্তু আবার ইভেন ফাংশন। দেখেন চিন্তা করে দেখেন 0 0 0 1 1 0 1 1, কোথায় আউটপুট 1 হচ্ছে? এইটা আর এইটা। যখন আপনার এখানে 1 এর সংখ্যা কয়টা? শূন্যটা, শূন্য ইজ এন ইভেন নাম্বার, ও সরি এটা 1 1 হবে। এইটাও কিন্তু 1 এর সংখ্যা ইভেন সংখ্যায়। তো এই দুইটা থেকে 1 জেনারেট করায় XNOR কে বলা হচ্ছে কি? ইভেন ফাংশন জেনারেটর। ঠিক আছে? সো এই XNOR এবং XOR কে ইউজ করে আসলে আমরা প্যারিটি বা এরর ডিটেকশন কোডে ইউজ করতে পারি। মনে পড়ে এরর ডিটেকশন কোড বা প্যারিটি কোড? Yes. ঠিক আছে? সো কিভাবে এটা করতে পারি দেখেন, এই যে প্যারিটিতে আমরা প্যারিটি বিট জেনারেটর ক্ষেত্রে ইফ ইউ রিকল প্রপারলি প্যারিটি বিট জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি বা রিসিভিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল, ওই আগের মতো একটা এক্সাম্পল চিন্তা করতে পারেন। ইভেন প্যারিটি জেনারেটরের কথা বলছে, দেখেন এটা কিভাবে করা হয়েছে। ইভেন প্যারিটিটা জেনারেট করছি। সো দিস ইজ মাই দিস 3 বিট XYZ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আসলে মেসেজ বিট। এই যে উপরে লিখে দিছি দিস ইজ দ্য মেসেজ বিট। ঠিক আছে? এটার সাথে আমি এখন একটা বিট প্যারিটি জুড়ে দিব সেফটির জন্য, আপনারা জানেন। এখন এই প্যারিটি বিটটা আমি জেনারেট করব কিভাবে? ইফ আই ওয়ান্ট টু টেক ইভেন প্যারিটি, আমি যদি ইভেন প্যারিটি করতে চাই, আমি দেখেন প্যারিটি বিটটা কি করলাম, আমি আলাদা একটা ট্রুথ টেবিল তৈরি করলাম যে আমার প্যারিটি বিটটা হবে কি, আসলে নির্ভর করবে আমার যে ইনপুট রয়েছে সেটার উপরে। সো আমি প্যারিটি বিট পি বানাইলাম একটা। সো আমি ট্রুথ টেবিল একটা ফর্ম করলাম, যে দেখেন ট্রুথ টেবিলটা ফর্ম করেছি কি, আমি ইভেন যদি করতে চাই, আমি এখন 4টা বিট হিসেবে যদি তাকাই, আমার ইভেন বানাইতে হবে। ইভেন প্যারিটি তো তাই বলে নাকি? when I will be looking at the 4 bits at the same time, আমি আসলে কি দেখতে পারবো যে আমার 1 এর সংখ্যা ইভেন হইতে হবে। আমি এমন ভাবে প্যারিটির ভ্যালুগুলো সিলেক্ট করব। সো প্রথমে 3টা 0 রয়েছে, অলরেডি ইভেন সংখ্যায় 1 রয়েছে, কারণ 0 ইজ এন ইভেন নাম্বার। সো আমার প্যারিটি বিটে নতুন করে 1 দিতে হবে না, 0 দিলাম। পরেরটাতে দেখেন XYZ মোটে একটা 1 রয়েছে, আমি 4টা বিটে ইভেন সংখ্যক 1 বানানোর জন্য প্যারিটি বিট 1 করে দিলাম। রাইট? ধরতে পারতেছি নাকি? তারপর আমার মেসেজ বিটটা তাকিয়ে 3 বিট, যে দেখেন 0 1 0, এখানে মোটে একটা 1 রয়েছে, মাঝখানে ওয়াইটা 1 রয়েছে। কিন্তু আমি জানি যে আমি ইভেন প্যারিটি পাঠাইতে চাচ্ছি, তাহলে আমার ইভেন সংখ্যায় 1 বানাইতে হবে, তার মানে আরেকটা 1 লাগবে আমার অতিরিক্ত। তার জন্য প্যারিটি বিটটাকে আমি 1 করে দিলাম। তাহলে মোট 4টা বিটে 1 হয়ে গেল, দুটো, মানে ইভেন সংখ্যায় হয়ে গেল। সো এই অ্যালগরিদম ফলো করে আমি প্যারিটি বিটের ভ্যালু বসালাম। ভ্যালু বসানোর পরে ইন্টারেস্টিংলি আমি একটা জিনিস খেয়াল করলাম, যে আমি আসলে প্যারিটি বিটকে যা বলতেছি সেটা আসলে নাথিং বাট আ 3 ইনপুট XOR গেট। পরবর্তীতে এটা আমি যদি কেম্যাপ করি, কেম্যাপ করতে পারি, কেম্যাপ না করলেও সমস্যা নাই। এটা আসলে আমি চোখ দিয়ে দেখেই বলে দিতে পারি যে আমার যখন XYZ দেখতে পাচ্ছি, XYZ এ আমার 1 এর সংখ্যাটা অড থাকে, দেখেন 1 এর সংখ্যাটা যখন অড নাম্বারে থাকতেছে তখনই আমার আউটপুটটা 1 হচ্ছে। তার মানে এটা আসলে একটা XOR গেটের, মানে 3 ইনপুট XOR গেটের ফাংশন প্যারিটিটা, P = X or Y or Z। বুঝতে পারলাম? ওকে, সিমিলারলি আমি এখন এখন আমি কি করব, এই 4টা বিটকে আমি ট্রান্সমিট করব। এটা অ্যান্টিনা, ধরেন আমি এই 4টা বিটকে একসাথে ট্রান্সমিট করব। এই 4টা বিট না, শুধু ধরেন এখানে যে কম্বিনেশন রয়েছে, 8টা কম্বিনেশন রয়েছে, 8টা কম্বিনেশনের যে কোনো একটাকে আমি হয়তোবা ট্রান্সমিট করব। কারণ রিসিপশনে এররও হতে পারে, রিসিভ যে করবে, যে সার্কিটে রিসিভ করতে পারবে, চিন্তা করে দেখেন তার কতটা কম্বিনেশন আসতে পারে। 4টা বিট আমি পাঠাচ্ছি, তার মানে কিন্তু তার 16টা কম্বিনেশন আসতে পারে। রাইট? ইয়েস স্যার। এই যে তার 16টা কম্বিনেশন আসতে পারে। আমি পাঠানোর সময় আমি কিন্তু পাঠাইছিলাম আমার যে 3টা বিটের সাথে একটা বিট অতিরিক্ত জুড়ে দিয়েছিলাম। সো আমি আসলে পাঠানোর যে পাঠাইছিলাম, আসলে পাঠাবো আমি কিন্তু ওই 8টা কম্বিনেশনের যে কোনো একটা। ঠিক আছে? কিন্তু রিসিভের ক্ষেত্রে এরর যদি আপনি কনসিডার করেন, তাহলে কিন্তু আপনার 16টা কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা আসতে পারে। সো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমি কমপ্লিট করেছি, আমি এটা রিসিভ করতে পারি 0 0 0 0 রিসিভ করতে পারি, 0 0 0 1 রিসিভ করতে পারি, 0 0 1 0 রিসিভ, এইভাবে 1 1 1 রিসিভ করতে পারি। এখন যে 4টা বিট রিসিভ করতেছি, আমার হচ্ছে দেখতে হবে যে এটা কি এরর আছে নাকি এরর নাই।
এটা অবশ্যই আমার ইভেন্ট, আবারও মনে করাই দিই, এটা কিন্তু আমি ইভেন্ট প্যারিটি নিয়ে কাজ করতেছি। সো ইভেন্ট প্যারিটি চেকার ইউজ করব আমি ডান সাইডে, ইভেন্ট প্যারিটি চেকার। সো প্যারিটি চেক নামে একটা সার্কিট থাকে এখানে, এই যে সি দিয়ে আমি সেটা আউটপুট ডিফাইন করার চেষ্টা করতেছি। সো 0 0 0 ফার্স্ট এটাকে বোঝার চেষ্টা করি, এটা কি আমি সেন্ড করছিলাম বা সেন্ড করব? দেখেন হ্যাঁ করছিলাম, দেখতে পাচ্ছি বাদিকে এটা কিন্তু আমার কম্বিনেশনে ছিল, দেখতে পাচ্ছি 0 0 0 0 চারটা 0, এটা একটা প্রবাবিলিটি আছে হ্যাঁ সেন্ড করার, রাইট, দিস ইজ কারেক্ট। সো সেই ক্ষেত্রে আমি সি যেটা আউটপুট, সেখানে আমি বলবো যে না, দের ইজ নো ইরর, সির ভ্যালু 0 মানে ইরর নাই, নো ইরর, এটা সে হ্যাঁ পাঠাইতে পারে, ওকে দ্যাটস গুড। তারপরে 0 0 0 1 কি পাঠাইতে পারে? দেখেন তো 0 0 1 বলে কোনো কিছু আছে এখানে? আমি কি মেসেজ হিসেবে 0 0 0 1 পাঠাবো কখনো? দেখে বলেন। না স্যার। না, পাঠাচ্ছি না। সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি 0 0 0 1 কিন্তু আসলে আমি পাঠাই না, ঠিক আছে? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আমি এটা ইভেন্ট প্যারিটি ইউজ করেছিলাম। সো আমি দেখতে পাচ্ছি আমার যে চারটা রিসিভ বিট, সেখানে কিন্তু 1 এর সংখ্যা ইভেন না, তাই না? এখানে তো অবশ্যই 1 এর সংখ্যা ইভেন না, তার মানে ডেফিনেটলি এখানে একটা ইরর আছে। এর জন্য আমি সি এর ভ্যালুটা কি করে দিলাম, ফ্ল্যাগ করে দিলাম বা 1 করে দিলাম, বললাম হ্যাঁ দের ইজ অ্যান ইরর, 1 মানে ইরর, সি এর ভ্যালু 1 মানে ইরর। পরেরটা দেখি 0 0 1 0, আবারও দেখতে পাচ্ছি 1 এর সংখ্যা অড নাম্বারে আছে, বা এই 4 বিটের কম্বিনেশনটা আপনি এইখানে খুঁজে পাবেন না লেফট হ্যান্ড সাইডে। সো এখানেও একটা ইরর রয়েছে, আমি আবার কি করলাম, সি এর ভ্যালুটা ফ্ল্যাগ করে দিলাম, 1 করে দিলাম, মানে ইরর আছে। পরেরটা দেখি 0 0 1 1, দেখেন এইটা ঠিকই আমি কিন্তু ট্রান্সমিট করেছিলাম, এই যে দেখতে পারবেন 0 0 1 1, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 এর সংখ্যা দুইটা রয়েছে, মানে ইভেন্ট প্যারিটি যেটা ফলো করেছে। সো এখানে কোনো ইরর নাই, ইররলেস, তার জন্য আমি সি এর ভ্যালু 0 করে দিলাম, কোনো ইরর নাই। এইভাবে আমি পুরো ফুল যে 16টা কম্বিনেশনের জন্য সেটা পূরণ করতে পারি। পূরণ করলে যেটা হবে দেখেন, পূরণ করার পরে আমি যদি ট্রুথ টেবিল করি, ট্রুথ টেবিলটা তো করে ফেললাম, আমি যদি কে ম্যাপ করি, সি এর ভ্যালুটা বের করতে চাই, আমি দেখবো আসলে সি ইজ নাথিং বাট এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড এক্স অর পি। তার মানে আমার যে প্যারিটি চেকার সার্কিটটা, যে নাকি প্যারিটি চেক করবে, সেটা আসলে নাথিং বাট 4 ইনপুট এক্সঅর গেট, অথবা ভেঙে যদি বলি দুইটা আলাদা 2 ইনপুট এক্সঅর গেটকে যদি আমি আরেকটা সেকেন্ড লেভেলে আরেকটা এক্সঅর গেটে ঢুকাই দেই, সেটাও হয়ে যাবে একই কথা, ঠিক আছে? সো ইটস এ 4 ইনপুট এক্সঅর গেট, নাথিং এলস। বা এটা আসলে আমার কে ম্যাপ করানোর প্রয়োজন পড়ে না, কারণ আমি জানি যে আপনি যদি 4 ইনপুটের দিকে তাকান, এখানে দেখেন অড ফাংশন, যেখানে অড ফাংশন রয়েছে সেখানে আউটপুটটা 1 দেখতে পাচ্ছি, যে 4টা ইনপুটের মধ্যে একটা 1, সো আউটপুট 1, 4টা ইনপুটের মধ্যে একটা 1, আউটপুট 1, 4টা ইনপুটের মধ্যে একটা 1, আউটপুট 1। সো তারপর আমি বলতে পারি আমার এক্স ওয়াই জেড পি এর এক্সঅর নিলেই আসলে সি পেয়ে যাব, ঠিক আছে? এভাবে আমি প্যারিটি জেনারেটর এবং চেকার সার্কিট তৈরি করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে, আমার হঠাৎ মনে পড়লো, আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দিয়েছিলাম যে একটু যেদিনকে আমি প্যারিটি পড়িয়েছিলাম একদম শুরুর দিকে, আমি একটা কথা বলেছিলাম যে আপনার বাসায় একটু গুগলে সার্চ করতে বলেছিলাম যে প্যারিটি জেনারেটর, মানে প্যারিটি আসলে হচ্ছে ইরর ডিটেকশন কোড, তাই না? তো এই ইরর ডিটেকশন কোডের আর কি কি স্কিম রয়েছিল, এইগুলো আমি আসলে আপনাদেরকে একটু দেখতে, নামগুলো দেখতে বলছিলাম, আপনারা দেখেছিলেন? কেউ দেখছি নামগুলা, কি কি স্কিম রয়েছে প্যারিটি, আর কি কি রয়েছে? হ্যাঁ দেখেছিলাম, খারাপ কিন্তু আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ কয়েকটা দেখছিলাম স্যার। স্যার ভুলে গেছি এখন। আচ্ছা আচ্ছা, প্যারিটি জেনারেটর বা চেকার সার্কিটের কথা যদি বলি তাহলে দেখে নেই, প্যারিটি জেনারেটরটা যদি দেখেন 3 ইনপুট এক্সঅর গেট, বা আর প্যারিটি চেকার সার্কিটটা হচ্ছে 4 ইনপুট এক্সঅর গেট। এটাকে এইভাবেও করা যায়, দেখেন লেফট হ্যান্ড সাইডটাকে 3 ইনপুট এক্সঅর না দিয়ে যদি আপনি 2 ইনপুট এক্সঅর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে এইভাবে করতে পারেন, এক্স ওয়াই কে একটা 2 ইনপুট এক্সঅর গেট, সেটার আউটপুটকে একটা 2 ইনপুট এক্সঅর গেট দিয়ে দিলেন, আপনার থার্ড বিটটা এখানে ইনপুট দিয়ে দিলেন, আর ডানের দিকেটা হচ্ছে 4 বিট প্যারিটি চেকার সার্কিটটা যদি আপনি 2 ইনপুট এক্সঅর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান। ওকে, সো এইভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি যদি অড প্যারিটি করতে চান তাহলে আপনি বুঝতেই পারতেছেন সেটা এক্স নর গেট দিয়ে করতে পারবেন, ওই যে আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অড প্যারিটির ক্ষেত্রে, এই যে অড প্যারিটির ক্ষেত্রে আপনি এক্স নর গেট ইউজ করতে পারেন, ঠিক আছে? সো এগুলো একটু বাসায় দেখবেন, না দেখলে কিন্তু সমস্যা। কি হলো, আমরা এত তাড়াতাড়ি এইচডিএল এসে বললাম, ওয়াও। Before going into the HDL section,
আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে, কারণ আপনারা যেহেতু কেন ট্রাই করতেছি বাট শিখতে চাচ্ছেন না, দ্যাটস ব্যাড। প্যারিটি লিখে যদি আমি সার্চ দিই, আমি যদি উইকিপিডিয়াতে যাই, লেটস ট্রাই টু সি। সো হোয়াট ইজ প্যারিটি? আচ্ছা, প্যারিটি বিট আসছে না, প্যারিটি বিট। ওকে, সো প্যারিটি কিসে দিলাম, ক্লিক করলাম, সরি, প্যারিটি বিটি দেই। হ্যাঁ, সো এই যে দেখেন প্যারিটি বিট হচ্ছে, বা চেক বিট, আমি বলছিলাম যে চেক বিট যেটাকে বলে। দেখেন এখানে প্যারিটি এরর ডিটেকশন, আপনি যদি যান নিচে যান, এখানে হয়তো বা আরো অন্যান্য স্কিমের কি নাম লেখা আছে, হিস্ট্রি সি অলসো, এই যে দেখছেন এখানে কিন্তু অন্যান্য আরো কিছু ইয়া দেয়া আছে, প্যারিটি মানে এরর ডিটেকশন কোডের নাম লেখা এখানে আছে আসলে আরো বেশ কিছু, এবং বেশ এখানে হিউজ নাম্বার অফ, এবং ইউসেজ কোথায় এটাও দেয়া আছে। এই যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এইসব ক্ষেত্রে ইউজ হয়, তারপর পিসিআই বাস এসব ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। সো একটু দেখলে ঘাটাঘাটি করলে আপনাদের জন্য ভালো। এই যে দেখেন এখানে আরেকটা নাম দেওয়া রয়েছে, যে হ্যামিং কোড, দেখছেন এই যে হ্যামিং কোড। হ্যামিং কোড ইজ অলসো একটা আপনার কি বলবো এটাকে, চেকিং এর জন্য, এরর ডিটেকশনের জন্য। দেখেন হ্যামিং কোডস আর আ ফ্যামিলি অফ লিনিয়ার এরর কারেক্টিং কোডস, ঠিক আছে। সো এরকম অনেকগুলা রয়েছে। সো আপনারা যদি একটু দেখতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো, ঠিক আছে। এইসব জিনিস সম্বন্ধে ধারণা যত যত দেখবেন তত আপনার আসলে ক্লিয়ার হবে ধারণা। ওকে, ফাইন। সো okay, so we will be talking about HDL Tarmoy today. Okay, so আপনাদের মোটামুটি আমি যদি একটু বলি আপনাদেরকে, আপনাদের কিন্তু অনেকটাই কি বল, মিডের যে প্রিপারেশন, মিডের যে সিলেবাস, মিডের সিলেবাসের কাছাকাছি কিন্তু আমরা চলে আসতেছি, ঠিক আছে। এখন জাস্ট খালি আমাদের যে নলেজটা আছে সেই নলেজ দিয়ে নতুন নতুন ব্লক শিখবো আমরা, তাহলেই কিন্তু আমাদের মিডের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো নলেজ ক্লিয়ার করেন তাড়াতাড়ি। আচ্ছা, এইচডিএল মানে কি? এইচডিএল তে আমি জানি না, আমি অলরেডি ডিসক্রাইব করেছিলাম নাকি আপনাদের কাছে এইচডিএল সম্বন্ধে। সো এইচডিএল বেসিক্যালি একটা টেক্সচুয়াল ফরম্যাট, একটা সার্কিটের টেক্সচুয়াল ফরম্যাট, মানে একটা সার্কিটকে টেক্সট দ্বারা রিপ্রেজেন্ট করাকেই সহজ কথায় এইচডিএল বলে। এবং সেই তখন আর কি আপনার সার্কিটটা আপনি হাতে আঁকলেন না, বাট টেক্সটের মাধ্যমে, কোডের মাধ্যমে লিখে বলে দিলেন সার্কিটটা, একটা কমপ্লেক্স সার্কিটকে বলে দিলেন, ঠিক আছে। এটা ডিসক্রাইব করতেছে যে স্ট্রাকচার আর বিহেভিয়ার, হার্ডওয়্যারটার স্ট্রাকচার মানে হার্ডওয়্যারটার কানেকশনটা কোনটার সাথে, কোন গেটের সাথে কোন কানেকশন রয়েছে এটা ডিসক্রাইব করতেছে, অথবা সার্কিট, টোটাল সার্কিটটার বিহেভিয়ার কি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম একটা জিনিস সে রিপ্রেজেন্ট করতেছে, বিহেভিয়ারটা রিপ্রেজেন্ট করতেছে, যে কোনো একটা হতে পারে। সো এটা সিমুলেট করার জন্য সাধারণত আমরা দুটো মডিউল লিখে থাকি, তার মানে সহজ ভাষায় বলতে গেলে দুটো কোড লিখে থাকবো, দুটো কোড। এইচডিএল কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাধারণত দুটো কোড লিখে থাকি। একটা কোডকে বলা হয় হচ্ছে মেইন মডিউল বলি আমরা সাধারণত, একটাকে বলা হচ্ছে মেইন মডিউল, আর একটাকে বলা হয় টেস্ট বেঞ্চ বা টেস্ট মডিউল। এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে টেস্ট বেঞ্চ বা টেস্ট মডিউল। সো মেইন মডিউলে কি হয়, মেইন মডিউলে আপনি আসলে আইদার স্ট্রাকচার, সার্কিটের যে কানেকশনটা সেটা বলে দেন, অথবা আপনি যে কাজটা করেন সেটার বিহেভিয়ারটা বলে দেন। তার মানে হচ্ছে হয়তোবা যে এটা হলে এটা হবে, ইনপুটে এটা আসলে আউটপুট এটা হবে, এরকম একটা বিহেভিয়ার আপনি বলে দেন, বা যোগ করবে, ইনপুটগুলোকে সে যোগ করবে, এরকম বিহেভিয়ার বলে দিচ্ছেন। এটা হচ্ছে মেইন মডিউলে লেখা হয়। আর টেস্ট মডিউল বা টেস্ট বেঞ্চে যে কাজটা করা হয়, যে ইনপুটে স্টিমুলাস দেওয়া হয়, মানে আপনি যে সার্কিটটা রয়েছে, আপনি যে স্ট্রাকচারটা বা বিহেভিয়ারটা বলে দিয়েছেন, সেটার কে আপনি কি কি ইনপুট দিবেন, স্টিমুলাস দেয়া যেটাকে বলা হয়, কি কি ইনপুট দিবেন সেটা ওখানে টেস্ট বেঞ্চে ডিফাইন করে দেয়া হয়, যে আমি এই ইনপুট এত সময়ে এই সেকেন্ডে এই ইনপুটটা দিলাম, আসলে আমি চাচ্ছি যে ওই সময় কি আউটপুট দেখবো, ওটা আমি আসলে দেখতে চাচ্ছি, এরকম আর কি, ঠিক আছে। সো ওটা দিয়ে অনেক কাজ করা হয়। এই টেস্ট বেঞ্চ যখন ভেরিফাই করা হয়, টেস্ট বেঞ্চ দিয়ে ভেরিফাই করা হয় যে আমার সার্কিটটার কানেকশনটা কি ঠিক রয়েছে কিনা। আমি মেইন মডিউলটা লিখলাম, টেস্ট বেঞ্চ লিখলাম, টেস্ট বেঞ্চ যখন আমি রান করব দেখবো যে মেইন মডিউলটাকে টেস্ট হচ্ছে, ওখানে ওয়েভ চলে আসবে, ওই ওয়েভ দেখে আমি আসলে ভেরিফাই করব যে এটা আসলে ঠিক আছে নাকি। সো এই এইচডিএল দিয়ে আসলে আমাদের লজিকগুলো সেগুলোকে সিনথেসিস বা তৈরি করা হয়, ঠিক আছে।
তো দুইটা মডিউল আছে বা স্ট্যান্ডার্ড আছে, একটাকে বলে VHDL আর একটাকে বলা হয় Verilog HDL। দুটো কিন্তু আলাদা, VHDL আর Verilog HDL। আপনারা ইন ফিউচার আমি জানি না আপনারা এটা পড়বেন নাকি, বাট আমি একটা জিনিসে আপনাদেরকে ইন্টারেস্ট করতে পারি। যদি পারেন তাহলে ইটস গুড, না পারলে কিছু করার নাই। সেটা হচ্ছে একটা জিনিস আছে, দের ইজ ওয়ান থিং কল্ড, আমি জানি না আপনারা জানেন নাকি, যে একটা জিনিস আছে এখনো আপনারা পাবেন না, এটা হচ্ছে FPGA নামে একটা জিনিস আছে। নাম শুনছেন এটার? FPGA নাম শুনেছেন? FPGA গাইস? স্যার মেবি একটা অনলাইন ওয়ার্কশপে মেবি শুনেছিলাম। না না না, এটা অনলাইন ওয়ার্কশপ না, এটা আসলে একটা বোর্ড। ইটস বেসিক্যালি FPGA ইজ আ বোর্ড, ইট ইজ আ বোর্ড, ঠিক আছে? সো FPGA ইজ এ বোর্ড। সো এখন আপনি বোর্ডের কথা মাথায় আসলেই আপনার মাথায় চলে আসে কি, বোর্ড বললেই আমাদের মাথায় যে জিনিসটা ট্রিগার করে বেসিক্যালি সেটা কি, মাইক্রো কন্ট্রোলার, তাই না? বোর্ড বললে এই জিনিসটা কিন্তু মাথায় ট্রিগার করে, মাইক্রো কন্ট্রোলার। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন FPGA এন্ড তাহলে মাইক্রো কন্ট্রোলার? তো মাইক্রো কন্ট্রোলারে বেসিক্যালি যে জিনিসটা হয়, একদম সহজ ভাষায় বলতেছি, আমি আসলে ডিটেলসে যাচ্ছি না। মাইক্রো কন্ট্রোলারের যে জিনিসটা হয়, যে মাইক্রো কন্ট্রোলারে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে বলি আমরা সি বা এমবেডেড সি বলি সাধারণত, শুধু সি না, এমবেডেড সি বলি, সহজভাবে উল্লেখ করছি সি আপনাদেরকে। মাইক্রো কন্ট্রোলারের কোডিং ল্যাঙ্গুয়েজটা সি, ঠিক আছে? এবং এইটার কি থাকে, মেমোরি থাকে, মেমোরি থাকে। FPGA যেটা রয়েছে সেটার কোডিং ল্যাঙ্গুয়েজটা আসলে HDL, এই যে আপনারা এখানে যেটা শিখবেন, এবং এটার মেমোরি থাকে না, নো মেমোরি। সো এখন যখন আপনি একটা সার্কিট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোনটা বেশি অপটিমাইজড? সার্কিট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা নট অপটিমাইজড সার্কিট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, আর এইটা কি, সার্কিট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অপটিমাইজড, ঠিক আছে? ওকে, ইটস সামথিং লাইক দিস। সার্কিট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা নট অপটিমাইজড, কিন্তু FPGA এটা যেহেতু হার্ডওয়্যার লেভেলে কাজ করে, FPGA কিন্তু হার্ডওয়্যার লেভেলে কাজ করে, সো এটা কিন্তু অপটিমাইজড। আপনি HDL-টা লিখে দিবেন, সেটাকে সে এমনভাবে মানে কোডে রূপান্তর করে, আসলে আপনার হার্ডওয়্যারগুলোকে ট্রিগার করে সে। কনফিগারেবল হার্ডওয়্যার থাকে, কনফিগারেবল হার্ডওয়্যার থাকে, যখন HDL-টা লেখা হয় তখন সে কি করে, ওই কনফিগারেবল হার্ডওয়্যারকে ওই কানেকশন দিয়ে দেয়। কানেকশন দেওয়ার পরে সেটা তখন অনেক অপটিমাইজড হয়ে যায়। এখন অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না যে হাউ ইট ইজ দ্যাট মাইক্রো কন্ট্রোলার ইজ নট অপটিমাইজড অ্যান্ড FPGA ইজ অপটিমাইজড। আমি একটা সোজা একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে আমি একটা সোজা উদাহরণ দেই আপনাদেরকে এটা সম্বন্ধে। বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে? ডিফিকাল্ট না, ইজি আছে, ভয়ের কোনো কারণ নেই। ভয় পাইলেই ভয় পাবেন, আর কিছু না, ব্যাপারটা অনেকটা এরকম। সো একটা জিনিস জাস্ট বুঝাই আপনাদেরকে, সহজ একটা জিনিস দেখাই, খুব সহজ কথায়। মাইক্রো কন্ট্রোলারের আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মাইক্রো কন্ট্রোলার আসলে কোডের উপর ভিত্তি করে চলে, লাইন বাই লাইন। ধরেন আপনি একটা কোড লিখছেন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন একটা কোড লিখছেন। সো বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলার যে কাজটা করে, প্রত্যেকটা লাইনের জন্য একটা অ্যাসাইন্ড এই প্রত্যেকটা লাইনকে আবার বলা হয় ইনস্ট্রাকশন বলা হয়, একটা জিনিস বলে ইনস্ট্রাকশন। আমি জাস্ট একটু সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি, ইনস্ট্রাকশন। এবং এর জন্য একটা অ্যাসাইন্ড টাইম থাকে, ঠিক আছে? যে হয়তো বা 1 ন্যানো সেকেন্ড একটা অ্যাসাইন্ড টাইম থাকে। সো ধরেন আপনি 5 বা 6 লাইনের একটা কোড লিখলেন, পুরোটা ইনস্ট্রাকশন পালন করতে তার 6 ন্যানো সেকেন্ড লাগবে। ধরেন এখানে যে 6 ন্যানো সেকেন্ডের কোডটা লিখলেন, ইট ইজ সাম সর্ট অফ, কথার কথা আমি ধরে নিচ্ছি, ইজ সাম সর্ট অফ অ্যাডিশন, একটা অ্যাডিশন করছেন আপনি, ওর 6 ন্যানো সেকেন্ড সময় লাগছে, কথার কথা। ওয়্যারএজ আপনি যখন এটা FPGA তে দেন, FPGA কি বললাম, HDL কোড লিখে দিতে হয়, এবং এটা আসলে হার্ডওয়্যার, ঠিক আছে? এটা আসলে হার্ডওয়্যার লেভেলে কাজ করে FPGA-টা। সো এটা তাহলে কিরকম করে কাজ করে? তখন আপনি আসলে ইনস্ট্রাকশন লেখেন না, আপনি আসলে HDL কোড লেখেন। HDL কোডটা যখন আপনি লিখেন, তখন সে সেটাকে কি করে, হার্ডওয়্যারে কনভার্ট করে। কনভার্ট করার ফলে যেটা হয়, আপনি যখন এই অ্যাডারের কোডটা লিখবেন, আমি আসলে অ্যাডার আপাতত, যেহেতু আপনারা অ্যাডার ব্লক এখন চিনেন না,
অ্যাডারকে প্লাস প্লাস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আমি, ঠিক আছে? সামথিং লাইক দিস, ওকে? সো ধরে নেন কোনো একটা অ্যাডিশন হচ্ছে, হোয়াট এভার, দুইটা ভ্যালু আমি অ্যাড করতেছি। সো এখান থেকে আমি কোনো একটা ভ্যালু পাচ্ছি, ফাইনালি আমি আর একটা স্টেজ অ্যাডিশনে যাচ্ছি, সো হোয়াট এভার ইট ইজ। এখন আমি ধরে নেই এই অ্যাডিশন গুলো করতে আসলে এক একটা স্টেজে অ্যাডিশন করতে এক একটা ব্লকের, সহজ কথা একটা অ্যাডার ব্লকের অ্যাডিশন করতে 1 ন্যানোসেকেন্ড যদি সময় লাগে। দেখতে পাচ্ছি যে ফার্স্ট অ্যাডিশনটা করতে তার যেহেতু দুইটা প্যারালালি অ্যাডিশন করতেছে, সো ওইটার আসলে 1 ন্যানোসেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? আর পরের যে ব্লকটা রয়েছে সেটাতে যখন যাচ্ছে তখন তার আবার আলাদা 1 ন্যানোসেকেন্ডের মতো সময় লাগতেছে, ঠিক আছে? ওকে, সো এইভাবে যদি আমরা একটা রাফ একটা ধারণা করি আর কি, তাহলে এটার আসলে সেম যে সার্কিটটা বাদ দিকে মাইক্রো কন্ট্রোলার তৈরি হবে, এটার জন্য ওই সার্কিটটাই আসলে দেখা যাচ্ছে 112 ন্যানো সেকেন্ডে হয়তো বা তৈরি হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল, আর কিছু না। সো পার্থক্যটা এটাই আসলে। মাইক্রো কন্ট্রোলারে আপনি সি কোড লিখতেছেন, সেই সি কোডটাকে সে 6টা লাইন লিখছেন আপনি অ্যাডিশনের জন্য, সেই 6টা লাইনকে সে ইনস্ট্রাকশন হিসেবে কাউন্ট করে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন পালন করতে তার 1 ন্যানো সেকেন্ড সময় লাগে, তো 6টা লাইন 6 ন্যানো সেকেন্ড, এরকম করে চিন্তা করতে পারেন। ওয়ারেজ এফপিজিএ তে আপনি সেম এইচডিএল কোড লিখছেন, সে যখন সার্কিটের একটা কানেকশন দিছে, এরকম একটা কানেকশন ক্রিয়েট করছে, অ্যাডার ব্লক বানাইছে ফার্স্ট লেভেলে, সেকেন্ড লেভেলে আরেকটা অ্যাডার ব্লক। এখন প্রত্যেকটা অ্যাডার ব্লকের ধরেন কথায় কথায় 1 ন্যানো সেকেন্ড সময় লাগে। সো তখন দেখা যায় যে সেম ইনস্ট্রাকশন সেম জিনিসটা সার্কিটটা বানাইতে ওর আসলে 2 ন্যানো সেকেন্ড সময় লাগে, এরকম আর কি, বুঝাচ্ছে? সো বেসিক্যালি এফপিজিএস আর অ্যাপ্লিকেশন স্পেসিফিক মানে এসিক বলা হয়। অ্যাপ্লিকেশন স্পেসিফিক এর জন্য ইউজ করা হয়, কোন একটা অ্যাপ্লিকেশন কে ইমপ্লিমেন্ট করা হয় এফপিজিএ তে, একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য এফপিজিএ ইউজ করা হয়। ওকে, কিছু পপুলার সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে এফপিজিএ আপনার কোড করা যায়, যেমন জাইলিংস একটা পপুলার সফটওয়্যার। আমি জানি না আপনাদেরকে এটা ল্যাবে দেখাবে নাকি, জাইলিং সফটওয়্যার ইউজ করাটা দেখাবে নাকি, এটা বলছি। ওকে, হোয়াটএভার, একটু দূরে চলে গেলাম, সরি ফর দ্যাট। সো আমরা এইচডিএল নিয়ে কথা বলবো। সো এইচডিএল ইজ আ ল্যাঙ্গুয়েজ ফর এট দ্য সেম টাইম ভিএলএসআই এর যে আমার ইনপুট নেটলিস্ট বলি আমরা সেটাকে, ভিএলএসআই যে চিপ ডিজাইন যেটাকে আমরা বলে থাকি, আইসি ডিজাইন বা চিপ ডিজাইন, সেটার ইনপুট হচ্ছে একটা নেটলিস্ট হয়ে থাকে বা কোড হয়ে থাকে, সেটাকে আমরা আসলে এইচডিএল এ লিখে থাকি সাধারণত। আবার এফপিজি এর ক্ষেত্রেও আমরা কোডটা লিখে থাকি এইচডিএল এ। সো এইচডিএল হোল্ডস কোয়াইট আ লট অফ সিগনিফিকেন্স। সো মডিউল রিপ্রেজেন্টেশন আমরা আজকে বেসিক জিনিসটা শিখবো এইচডিএল এর। সো মডিউল রিপ্রেজেন্টেশন সম্বন্ধে যদি আমি বলতে চাই, যে ভেরিলক লেখার কিছু কিওয়ার্ড রয়েছে, অ্যাবাউট 100 কিওয়ার্ডস দেয়ার আর, ইউ ক্যান সি। সো কিছু কমন কিওয়ার্ড যেমন হচ্ছে মডিউল থাকবে, এন মডিউল হতে পারে, ইনপুট আউটপুট ওয়্যার, অ্যান্ড অর নট, এরকম কিছু, ঠিক আছে? এরকম কিছু ইয়া থাকবে। সো একটা জিনিস বলে দিই, একটা যখন আপনি ভেরিলক কোড লিখবেন সেখানে অবশ্যই মডিউল এবং এন মডিউল থাকবেই। আপনি দেখতে পাবেন সেখানে মডিউল, এন ইনপুট আউটপুট ওয়্যার, এইসব জিনিসগুলো সাধারণত ইউজ হয়, ঠিক আছে? এখানে অ্যান্ড অর নট যেগুলো দেখছি, এগুলো নেম অফ দি গেটস, এগুলো হচ্ছে গেটের নাম, ঠিক আছে? তারপর কমেন্ট স্টার্টস উইথ 2 স্ল্যাশেস, যেখানে 2টা স্ল্যাশ থাকবে সেখানে কমেন্ট পাবো। ব্ল্যাঙ্ক স্পেসেস এর কোনো ভ্যালু নাই আসলে। নেমগুলো কেস সেন্সিটিভ হয়, যেমন বড় হাতের ছোট হাতের, দুটো আলাদা আলাদা জিনিস বুঝবে। এবং প্রত্যেকটা স্টেটমেন্টকে আবার আগের মতোই সিতে যেরকম করেছি, কি দিয়ে এন্ড করবো জানি প্রত্যেকটা স্টেটমেন্টকে, সেমিকলন, ঠিক আছে? আর আউটপুট গুলোকে সাধারণত আমরা আগে লিস্ট করে থাকি, ঠিক আছে? আউটপুট এটা আমরা পরে বুঝতে পারবো আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি এটার আচ্ছা তাও একটু দেখাই। আমি ফর এক্সাম্পল আমি বললাম আমার একটা সার্কিট যে এরকম 2 ইনপুট, কথা ধরেন আমি একটা আন্দাজে একটা জাস্ট আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, আমি জাস্ট একটা আন্দাজে একটা জিনিস দিলাম, বললাম এটা এ বি সি, ঠিক আছে? এন্ড দিস বাই এফ, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট সে আমি একটা সার্কিট, সো দিস ইজ আ ব্ল্যাক বক্স, দিস ইজ দ্য সার্কিট। সো ইনপুট কি এবিসি, আউটপুট কি এফ। তখন আসলে এইচডিএল লেখার যে টেকনিকটা, সেখানে ফার্স্টে একটা কথা লিখতে হয় যে মডিউল, ফার্স্ট লাইন স্টার্ট করতে মডিউল দিয়ে, তারপর নাম দিতে হয় একটা, ওরেভার আমি বললাম যে নামটা হচ্ছে সার্কিট, সিকেটি, এটাকে আমি সার্কিট বলতেছি নামটা, মডিউল সার্কিট। এইবার দেখেন আমি আসলে কি বুঝাচ্ছিলাম, আসলে শুরুতে এই যে আউটপুট গুলা আগে লিস্ট করতে হয়,
এটার অর্থ হচ্ছে এটা, দেখেন এই সার্কিটের আউটপুট কোনটা, এফ, এফটাকে আমি আগে লিস্ট করব, আগে বললাম, তারপরে ফলোড বাই দি ইনপুটস, দ্যাট মিন্স এ, বি এন্ড সি, তারপর একটা সেমিকোলন দিতে হবে। বুঝতে পারলাম কি বললাম? এটাই হচ্ছে লাস্ট লাইনের কথাটা, যে আউটপুটস লিস্ট ইজ অলওয়েজ লিস্টেড ফার্স্ট ফলোড বাই ইনপুটস, এবং ফাইনালি অনেক কোড টোড লিখবো, এবং লাস্টে যখন এন্ড করব তখন আসলে আবার বলতে হবে আপনাকে এন মডিউল কথাটা লিখতে হবে যখন আমি শেষ করব। আমরা দেখতে পারবো এখনই, ইজি আছে, সো ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। সো আমি একটা এক্সাম্পল দেখি, দেখেন খুবই সহজ। সো এখানে ডান দিকে আমার একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটাকে আমি কিভাবে এইচডিএল কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করি দেখেন, এটা খুব সহজ। সো ডেসক্রিপশন অফ সিম্পল সার্কিট, দেখি এটা কিভাবে করা হচ্ছে। সো ফার্স্টে ওই যে নাম, আমি কি করব, যে মডিউল লিখবো, মডিউল কথাটা লিখবো, তারপর যে কোনো একটা নাম দিব, জাস্ট এ নেম, whatever the name is, but remember এই নামটা যেটা দিচ্ছেন সেটা কি কিন্তু কখনো নিউমেরিক দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে? নিউমেরিক বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে নামটা শুরু করা যাবে না, তারপর নামের মাঝখানে স্পেস দেওয়া যাবে না। এর জন্য দেখতে পাচ্ছেন আপনারা আন্ডারস্কোর ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমার যে লিস্টিং গুলো, এইগুলোকে পিন বলি আমরা, পিন বলা হয়ে থাকে। এই পিনের লিস্টিং এ এক্স ওয়াই শুরুতে রয়েছে ছোট হাতের এবং এবিসি, মোস্ট প্রবাবলি এক্স ওয়াই আর দি আউটপুটস অফ দি সার্কিট, এই ডান দিকের সার্কিটের, এবং এবিসি আর কি ইনপুট হবে, এবং মাঝখানে কোডের জন্য খালি জায়গা রাখা হয়েছে, এবং লাস্টে শেষ করা হচ্ছে কিন্তু এন্ড মডিউল দিয়ে। সো দিস ইজ কমন থিংস, এগুলো কমন জিনিস, মডিউল, এন্ড মডিউল, ঠিক আছে, এগুলো কমন জিনিস। এবং ইম্পর্টেন্ট জিনিস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিনের অর্ডারগুলো লিস্ট করা হয়েছে, এটা কিন্তু মেইন মডিউল লিখছি আমরা, এটাকে মেইন মডিউল বলতেছি, এবং সেমিকলন দিয়ে এন্ড করা হচ্ছে। তো সেকেন্ড একটু দেখি, এই যে দেখছেন ডান দিকে দেখেন এগুলো এবিসি হচ্ছে ইনপুট, তো আমি পরের লাইনে বলে দিচ্ছি ইনপুট দিয়ে বলতেছি এ কমা বি কমা সি সেমিকলন, তার মানে আমার এই যে উপরে পিন অর্ডার বলেছিলাম এবিসি, সেখানে এই এবিসি আসলে ইনপুট, এই ইনপুট, তারপরে আমার হচ্ছে এক্স ওয়াই ছিল আউটপুট, এই যে পিন অর্ডারের এর জন্য শুরুতে আগে লিস্টিং করেছিলাম আউটপুট গুলাকে, এবং আলাদা করে বলে দিব আউটপুট হচ্ছে এক্স ওয়াই, তারপর আবার সেমিকলন দিব, ঠিক আছে? তারপরে দেখি কি হচ্ছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা ক্রুশাল জিনিস, সবাই কি দেখতে পাচ্ছি? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? ইয়েস স্যার। এইবার একটু ভালো করে মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমার ডান দিকে যে সার্কিটটা দেখতে পাচ্ছি, আমার বা মাউস পয়েন্টারটা যেটা দেখতে পাচ্ছি, সেটার দিকে একটু খেয়াল করেন, লেজার পয়েন্টারটার দিকে দেখেন, সার্কিটের বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো কি ইনপুট, রাইট? এবিসি। ইয়েস স্যার। ডান দিকে কি রয়েছে? আউটপুট, এক্স ওয়াই, রাইট? এখন ভালো করে দেখেন ওয়াইটা কোনটা, আসলে ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এই পুরো নোটটাকে ওয়াই বলছি, দেখতে পাচ্ছি আমার এখন পয়েন্টটা যেখানে আছে সেটা হচ্ছে ওয়াই। ইয়েস স্যার। সো পুরো জায়গাটাই কিন্তু আমার এখানে ওয়াই। সো আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, বলেন এই সার্কিটে ইনপুট এবং আউটপুট বাদে অন্য কোনো কিছু আছে? ইনপুট আর আউটপুট বাদে অন্য কোনো তার আছে বা কানেকশন আছে ইনপুট আর আউটপুট বাদে? ই আছে। ই, রাইট, আছে এক্স্যাক্টলি। আছে স্যার। দেখেন ইটা কিন্তু ইনপুটও না আউটপুটও না, রাইট? দেখতে পাচ্ছি। সো এর জন্য ইটাকে আপনাকে আলাদা করে একটা ওয়্যার বলতে হবে কানেকশন বোঝানোর জন্য। তার জন্য যে কাজটা করা হয়ে থাকে আমরা সাধারণত ওয়্যার বলে থাকি, ওয়্যার একটা নাম দিলাম ই, তো এটা আসলে ই হয়ে গেল নামটা, এটার নাম আমি মনে মনে কল্পনা করলাম ই, সো এটা ই হয়ে যাবে, ওয়্যার ই দিতে হবে, যদি থাকে আপনার সার্কিটে, নাও থাকতে পারে। সো দেন যে কাজটা করলাম, আমি ইনস্ট্যান্স নেম বলি এটাকে, যে এখানে যে আমি একটা অ্যান্ড গেট দিলাম, এটার একটা নাম আমি দিয়ে রাখলাম ইনস্ট্যান্স। এখন আপনি পার্থক্য যদি আমি বুঝাই, অ্যান্ড গেট হচ্ছে একটা নাম, আবার ইনস্ট্যান্স আবার আলাদা একটা নাম, কেন আমি আসলে এটা দিব? একটা উদাহরণ দেই, একটা আমি ক্লাসরুমে যদি যাই, সবাই কিন্তু স্টুডেন্ট, সো এভরিওয়ান ইজ লাইক অ্যান্ড গেটস, মানে স্টুডেন্টস, কিন্তু এক একজনের এক একটা নাম আছে, লাইক G1, G2, G3। আমার কথা বুঝে গেছে আমি কি বললাম? প্রত্যেকজন স্টুডেন্টকে একটা করে অ্যান্ড গেটের মতো চিন্তা করেন, তাহলে অনেকগুলো অ্যান্ড গেট রয়েছে, তাহলে আমি ডিফারেন্সিয়েট করবো কিভাবে? এক একজনের এক একটা নাম দিব, লাইক G1, G2 এরকম কিছু একটা, বুঝা যাচ্ছে? বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো আমি একটা নাম কল্পনা করলাম এই ইনস্ট্যান্সের G1। তো এটা কানেকশনটা কিভাবে দেয় দেখেন, বললাম অ্যান্ড একটা বিল্ট ইন ফাংশন, অ্যান্ড কি অলরেডি একটা বিল্ট ইন ফাংশন, অ্যান্ড অর নট এগুলো বিল্ট ইন ফাংশন। সো অ্যান্ড কল করলাম,
কিন্তু কল করা হচ্ছে, তারপর আমি বলছি ইনস্ট্যান্স নেমটা হচ্ছে G1 স্পেস দিয়ে G1 দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেটে বলছি আউটপুটটা, ওই যে আউটপুট আগে লিস্ট করতে হয়, তো এখানে আউটপুটটা কোথায় যাচ্ছে, ই তে যাচ্ছে, তো ই আগে, আর এটার ইনপুটগুলো কে ছিল, এ বি ছিল, এ বি পরে, তারপর সেমিকোলন দিয়ে দিলাম। বুঝতে পারলাম? দেখেন এই লাইনটা বুঝছি নাকি? ইয়েস স্যার। সো তারপরে আমি হয়তো নট গেটটা করতে পারি। দেখেন এই যে এটাকে G2 বললাম ইনস্ট্যান্স। সো আগের মতো আমি বলবো যে নট একটা বিল্ট ইন ফাংশন কল করলাম, নট বললাম যে স্পেস ইনস্ট্যান্স নেম দিব G2, আমি যেটা দিব যে নাম দিব সেই নামই এখানে লিখতে হবে। G2 দিলাম স্পেস, এটা যাচ্ছে কোথায়, আউটপুটে, আউটপুট আগে লিস্ট করতে হবে y, ইনপুটটা কি c, ইনপুটটা c, তারপর সেমিকোলন। ফাইনালি এটা আমি G3 দিলাম ইনস্ট্যান্স নেমটা, আমি বললাম বিল্ট ইন ফাংশন অর কে কল করলাম, অর স্পেস G3 বিল্ট ইন ফাংশন, আউটপুটটা যাচ্ছে কোথায় x এ, আমার ইনপুটগুলো কি কি এইখানে e এবং y, e এবং y দেখতে পাচ্ছি। সো সেমিকোলন শেষ, আমার কিন্তু ফুল সার্কিটটা আমি ডিসক্রাইব করলাম কোডের মাধ্যমে, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। সো এটাকে বলা হয় ভেরিলগ মডেলিং। এবং আমি এখানে যেই কাজটা করেছি আপনি দেখেন, আমি যেই এখানে কোডটা এখানে যেটা লিখেছি, ইট ইজ নাথিং বাট জাস্ট পয়েন্টিং আউট দ্য কানেকশন, রাইট? তাই তো? স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর, প্রশ্নই তো চাচ্ছি। স্যার আমার যদি স্যার ওয়্যার দুইটা থাকে, যেমন মানে আরেকটা গেট নিলাম যেটার জন্য ওয়্যার প্রয়োজন, তখন আমার কি E1 E2 এইভাবে ডিফাইন করতে হবে? আপনি যে কোনো নামে করতে পারেন, W1 W2 E1 E2 যে কোনো নামে, জাস্ট ইনপুট আর আউটপুটের নামটা দিয়েন না। বুঝতে পারলাম নাকি বুঝি নাই? বুঝতে পারছি স্যার। স্যার So this- অরের স্যার একটা হুম। কোশ্চেন ছিল রাইট, স্যার, অরের ওই জায়গাতে যে G1 G2 এবং স্যার XY আউটপুট দিতাম তাহলে কি স্যার হতো? অরের কোথায়? মানে লাস্টে যে এখানে স্যার আমরা G1 দেওয়া স্যার গেটটা করছি না স্যার, হুম হুম হুম। ওইখানে স্যার আমি যদি স্যার G1 এবং G2 এবং XY লিখতাম তাহলে কি স্যার হতো না Y? মানে কোথায় G1 G2 লিখতে যাচ্ছেন এটা আমাকে বলেন। স্যার এই যে গেট এন্ড এবং নটের যে স্যার G1 G2 স্যার একটা আলাদাভাবে স্যার উল্লেখ করছেন না স্যার, G1 হ্যাঁ। এর জন্য ওইটা যদি স্যার আমি লাস্টে অরের ওই জায়গায় লিখে দিতাম তাহলে কি স্যার হতো? মানে আমি আসলে আমি বলতেছি স্যার, প্রথমে মানে- স্যার প্রথমে ওয়্যারের নাম দিছেন না এখন হ্যাঁ, বলতেছে যে ওয়্যারের জায়গায় যদি G1 এবং G2 দিয়া তারপরে আউটপুটটা যদি দেওয়া হতো ও এভাবে। এই ই এর পরিবর্তে G1? জি স্যার। ও না না না, তা হবে না, ওটা হবে না। G1 হচ্ছে ইনস্ট্যান্সের নাম, আগে এটা বুঝে নেন। G1 হচ্ছে ইনস্ট্যান্সের নাম। ধরেন এই যে আমি যেটা বললাম, আপনারা স্টুডেন্ট, ঠিক আছে, একটা ক্লাসরুমে সবাই হচ্ছে স্টুডেন্ট রয়েছে। সো বেসিক্যালি মেবি সবাই হচ্ছে স্টুডেন্ট, সবাইকে আমি আলাদা করব কিভাবে? তাহলে এক একজনের এক একটা নাম রয়েছে। সো একইভাবে একটা সার্কিটের মধ্যে অনেকগুলো এন্ড গেট থাকবে, প্র্যাকটিক্যালি একটা সার্কিটে অনেকগুলো এন্ড গেট থাকবে। সো সব আলাদা করবো কিভাবে? ওই যে ইনস্ট্যান্স নাম দিয়ে, ওদের একটা নাম দেওয়া হয় G1 G2, কিন্তু ওদের আউটপুট ইজ এ ডিফারেন্ট থিং। বোঝা যাচ্ছে? যেমন আপনাদের স্টুডেন্টের কথা চিন্তা করে দেখেন, এক একজনের আউটপুট এক এক রকম, কেউ ভালো করে কেউ একটু খারাপ করে, ঠিক আছে, এরকম না, আউটপুটগুলো ডিফারেন্ট হয় কিন্তু। বোঝা যাচ্ছে? সো এরকম আর কি ব্যাপারটা। সো আপনি ই এর জায়গায় এখানে G1 বসাইতে পারবেন না, আপনার ইটা এখানে ই রাখতে হবে। ইর জায়গায় অন্য কিছু ইউজ করতে পারেন, লাইক এফ ইউজ করতে পারেন, এখানে এফ দিলে আপনার এখানে এফ দিতে হবে ওয়্যারের এখানে, এরকম আর কি। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমি এখানে আপনাদের, এটা হচ্ছে মেইন মডিউল বলা হচ্ছে, ঠিক আছে। এখন আপনি খেয়াল করে দেখেন, আমি এখানে যে মডিউলটা মানে দিয়েছি, এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? এই মডিউলটা কানেকশন রিপ্রেজেন্ট করতেছে, তাই না? বেসিক্যালি বিভিন্ন গেটের ইন্টারনাল কানেকশন রিপ্রেজেন্ট করতেছে না? দেখেন তো ভালো করে। এইটা কিন্তু আমার একটা HDL, এবং মোর অ্যাপ্রোপ্রিয়েটলি HDL এর 3টা মডেলিং আছে। HDL 3 ভাবে লেখা যায়। এর মধ্যে এইটাকে বলা হয় স্ট্রাকচারাল, এটাকে স্ট্রাকচারাল মডেল বলে। এটা কি বলতেছি তাইলে আমরা? স্ট্রাকচারাল মডেল বলতেছে। এখন স্ট্রাকচারাল মডেল আসলে কি জিনিস? যখন আপনি ইন্টার কানেকশন গুলো গেটের মধ্যে ইন্টার কানেকশন বুঝাচ্ছেন, তখন সেটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করলে সেটাকে স্ট্রাকচারাল মডেল বলে। ওকে, আমরা পরবর্তীতে দেখব there are other models called behavioral model and data flow model,
আমরা পরবর্তীতে এগুলো দেখবো। আচ্ছা আমি এখানেই দেখিয়ে দেই আপনাদের। সো দিস ইজ নাম্বার 1 স্ট্রাকচারাল মডেল। আমি জানি না এখানে আর কিছু আছে, না এখানে আর কিছু নাই। সো এখানেই দেখা দিই আমি এই একই সার্কিটটা দেখেন। আমি যদি এখন নাম্বার 2 দ্যাট ইজ ডেটা ফ্লো, একই সার্কিট কিন্তু লেখার ওয়েটা ডিফারেন্ট, ঠিক আছে? ডেটা ফ্লো মডেল দিয়ে যদি করতে চাই, সো আমি সিমিলার জিনিস দিয়ে স্টার্ট করব। সে ফর এক্সাম্পল এখানে ফার্স্টে কমেন্টিং করছে, সো দিস ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু, সো আমি কমেন্টিংটা অ্যাভয়েড করলাম। সো আমি বললাম যে মেবি মডিউল, আগের মতোই চিন্তা করতেছি মডিউল এসএমপি। দেখতে পাচ্ছি সবাই? ক্যান উই সি? জি স্যার। সো আগের মতোই ইনপুট আউটপুট বললাম, ঠিক আছে? মডিউল আগের মতো ইনপুট আউটপুট, সরি মানে আউটপুট গুলাকে আগে লিস্ট করলাম, ইনপুট গুলোকে পরে, এবং বললাম যে এখানে আমার ইনপুট কোনগুলো আছে আমি বলতেছি। ইনপুট হচ্ছে এ বি সি, আর আউটপুট হচ্ছে আমার আছে এক্স আর ওয়াই, তারপর সেমিকলন দিয়ে দিচ্ছি। তারপর এইবার দেখেন, সো ইন কেস অফ ডেটা ফ্লো ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে লাগা এক্সপ্রেশন। ইউ নিড এক্সপ্রেশন, ঠিক আছে? সো এক্সপ্রেশনের জন্য আপনার এখানে এক্স এর কি ভ্যালু, মানে আউটপুটের ভ্যালুগুলো মানে এক্সপ্রেশনগুলো জানতে হবে। সো এক্স ইজ ইকুয়ালস টু, চিন্তা করে দেখেন এখানে কি ছিল, এ বি ছিল আর এখানে ছিল সি কমপ্লিমেন্ট। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এ বি অর সি কমপ্লিমেন্ট আর ওয়াই ইজ ইকুয়ালস টু সি কমপ্লিমেন্ট, রাইট? এটা এক্সপ্রেশন দুইটা পেয়ে গেলাম না আমি, রাইট? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। সো আমি দুটো এক্সপ্রেশন কিন্তু পেয়ে গেছি। এখন আমার এই দুটো এক্সপ্রেশন দরকার ইন কেস অফ আপনার সার্কিট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো সেটার জন্য আমি এখন যে কাজটা করব, দেখেন আমি কিভাবে এক্সপ্রেশনটা ইমপ্লিমেন্ট করি। সো আমার তখন আর ওয়্যার লেখার দরকার নাই, কারণ এখানে আমার ওয়্যারটা আমি দেখাচ্ছি না। কিন্তু দেখেন যখন আমি স্ট্রাকচারাল মডেল করেছিলাম তখন আমার কানেকশনটা বোঝানোর জন্য আসলে ওয়্যারটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এই নোটটার তখন কোনো নাম ছিল না, নাইলে আমি এই নোটটার কানেকশনটা দিব কিভাবে? সো কানেকশনের জন্য আমার ওয়্যার ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে স্ট্রাকচারাল মডেল ওয়্যার থাকতেই হবে, মানে কি থাকার চান্স বেশি। কিন্তু ওয়্যারএস ডেটা ফ্লো মডেল কিন্তু আপনার ওয়্যার নাও থাকতে পারে, ঠিক আছে? সি দ্যাট আমার এখানে বলা দরকার নেই, কারণ আমার আউটপুটের এক্সপ্রেশনটা উল্লেখ করতে পারলেই তো হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস দেখেন আমি ইনপুট আউটপুট বললাম, ইনপুট আউটপুট বলে জাস্ট আমি এক্সপ্রেশনটা যদি লিখে দেই, যে সে ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি যে আউটপুট হচ্ছে এক্স আর ওয়াই বললাম। এইবার আমি দেখেন কি করতেছি, কিভাবে আমি কোডটা লিখি। অ্যাসাইন, দেখতে পাচ্ছি আমি একটা কথা লিখেছি অ্যাসাইন। এটা অ্যাসাইন এইভাবে লিখতে হয়, অ্যাসাইন আউটপুটগুলোকে অ্যাসাইন করে দিতে হয়। অ্যাসাইন বললাম আমি সে ফর এক্সাম্পল এক্স ইকুয়ালস টু এ, দেখেন কিভাবে অ্যাসাইন করে, এ এন্ড বি, ঠিক আছে? এ এন্ড বি দেখতে পাচ্ছি, অর টিলডা, এটাকে টিলডা বলে, টিলডা সি। তার মানে এটা হয়ে গেল আসলে। এখন দেখেন তো এটা কি মিলাইতে পারেন নাকি? ফার্স্টের এ এন্ড বিটা হচ্ছে এ বি, মাঝখানে যে লম্বা লাঠিটার মতো দেখতে পাচ্ছেন সেটা অর, আর টিলডা সি মানে সি কমপ্লিমেন্ট। সো একইভাবে অ্যাসাইন আরেকটা আউটপুটকে অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন ওয়াই ইজ ইকুয়ালস টু কি হবে, টিলডা সি। শেষ, লেখা শেষ। কিন্তু তখন আমি বলে দিব এন্ড মডিউল। সো দেখেন দুইটা কোডই কিন্তু সেম সার্কিটকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কথা বোঝা গেল? খালি স্ট্রাকচারাল মডেলে আমি কানেকশন বুঝাইছি, ডেটা ফ্লো মডেলে আমি এক্সপ্রেশন বুঝাইছি। দেখেন এটা বুঝতে পারি নাকি? এবং দুইটা কোড, এই দুইটা যে ডিফারেন্ট কোড, এই দুইটা মডেল আর কি বলতেছে, একটা স্ট্রাকচারাল এবং ডেটা ফ্লো মডেল, এই দুইটা কোড যদি আমি আলাদা আলাদা করে ইমপ্লিমেন্ট করি, দুইটাই একই সার্কিট, এই ডান দিকের সার্কিটটা প্রডিউস করবে। বুঝতে পারলাম? Yes. ওকে, আচ্ছা। সো এইগুলা কিন্তু মেইন মডিউল। সো ফার উই আর টকিং অ্যাবাউট মেইন মডিউল। আবার বলছি এইগুলা কিন্তু মেইন মডিউলের কথা আমরা বলতেছি। সো আমরা আরেকটা যে মডেল আছে সেটা আমরা পরে শিখবো, বিহেভিয়ারালটা পরে শিখবো, কারণ এটা এখন আপনাদের জন্য একটু বেশি বার্ডেন হয়ে যাবে। সো দেয়ার আর থিংস কল, এবার আমরা দেখবো যে কিভাবে স্টিমুলাস দেওয়া হয়। সো স্টিমুলাসটা দেওয়ানোর নিয়মটা দেখেই আমরা আসলে শেষ করে দিব। এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না স্টিমুলাসটা। ওকে, সো দেখি।
সো গেট ডিলে হচ্ছে জেনারেলি বাই ডিফল্ট হচ্ছে 1 ন্যানোসেকেন্ড দেয়া থাকে, ঠিক আছে? এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে, টাইম স্কেল নামে একটা কমান্ড আছে, সেটা দিয়ে চেঞ্জ করা যায়। আর যদি আপনি গেট ডিলে দিতে চান কোনো ক্ষেত্রে, যেমন আমি এখানে দেখাচ্ছি যে 10 ন্যানোসেকেন্ডের একটা ডিলে হবে, সেটার কথা। যেমন এই আগের যেই প্রবলেমটা ছিল, এখানে কিন্তু গেটগুলো আইডিয়াল ধরা হয়েছে, তার মানে আপনার দের ইজ নো ডিলে। আমি যদি এখানে এন্ড গেটের মধ্যে ডিলে দিতে চাইতাম, তাহলে আমি এরকম বলতাম, ঠিক আছে? হ্যাঁ, আগে হচ্ছে ইয়া করতে হয়, রাইট? এন্ড তারপরে হচ্ছে আমি বলবো কত সেকেন্ড ডিলে দিতে যাচ্ছি, বললাম ধরেন 20 ন্যানো সেকেন্ডের একটা ডিলে দিতে চাইলাম, 20 ন্যানো সেকেন্ড, তারপর বললাম এটা G1, তারপরে বলতেছি ই এ বি, ও আচ্ছা হ্যাঁ বি পর্যন্ত, রাইট? বুঝতে পারলাম? যদি আমি ডিলে দিতে চাইতাম তাহলে আমি এই জিনিসটা লিখতে পারতাম, কিন্তু কারেন্টলি কোনো ডিলে নাই, আইডিয়াল কেস দেয়া আছে, ঠিক আছে? দের ইজ নো ডিলে, আমরা ডিলে নিয়ে বদার করতেছি না আর কি। কিন্তু যদি আমি ডিলে নিয়ে সিমুলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি এরকম একটা কিছু করতে পারি, এন্ড এর পরে আমি কত ন্যানো সেকেন্ডের ডিলে চাচ্ছি সেটা বলে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হ্যাশ দিয়ে, হ্যাশ 20 ন্যানো সেকেন্ড ডিলে, তারপর আমি আগের মতো লিখে দিলাম। বুঝা যাচ্ছে? স্যার হ্যাঁ স্যার এটা ডেটা ফ্লো মডেল কিভাবে লিখতাম স্যার? সিমিলার ওয়ে আপনার ডেটা ফ্লো মডেলেও আপনার লিখার একটা টেকনিক আছে, যে ডেটা ফ্লো মডেলে মোস্ট প্রবলি দাঁড়ান, ডেটা ফ্লো মডেলে অ্যাসাইন এক্স এর পরে মনে হয় লিখতে হয়, এই যে এক্স এর পরে তখন হচ্ছে আপনার এরকম করে লিখতে হয়, তারপরে ইউ রাইট দ্য থিংস। বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, বুঝতে পারলাম? দেখেন ডিলে, এটা হচ্ছে ডিলে দিলাম। প্রথমে যেটা দেখিয়েছিলাম আইডিয়াল কেস, পরবর্তীতে যেটা দেখালাম মাচ মোর প্র্যাকটিক্যাল, কারণ আমরা জানি আসলে দের ইজ আ থিং কল প্রপাগেশন ডিলে। প্রত্যেকটা গেটেরই একটা ডিলে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা গেটেরই একটা ডিলে থাকে। সো এখানে যে এইবার টেস্ট বেঞ্চ উপরে লেখাটা দেখেন, টেস্ট বেঞ্চের এক্সাম্পল, সেম সার্কিটটার জন্য একটা টেস্ট বেঞ্চ লিখবো, মানে টেস্ট করবো সার্কিট। আমি তো মেইন মডিউলটা কেবল লিখলাম, ইনপুট দিছি আমি এবিসি তে, কোনো ইনপুট দিছি দেই নাই, তো এখন দিব। দেখেন কিভাবে লিখতে হয়, এটা ওই যে ডিলে দিচ্ছে, দেখেন ওই যে ওই আগের সার্কিটটাই লিখছে স্ট্রাকচারাল মডেল, স্ট্রাকচারাল আর একটা হচ্ছে গেট লেভেল মডেল, স্ট্রাকচারাল মডেলে লিখছে কানেকশন বুঝাইছে, জাস্ট ডিলে দিছে এবার। এবং কি করলো দেখেন, টেস্ট বেঞ্চ লিখতেছি, টেস্ট বেঞ্চেরও শুরুটা হবে মডিউল আর শেষটা হবে এন্ড মডিউল। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখেন, টেস্ট বেঞ্চের নামটা কিন্তু ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট হইতে হবে, মেন মডিউলের নামের সাথে ম্যাচ থাকা যাবে না। দেখেন সেম না, কিন্তু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, লাস্টে আন্ডারস্কোর টিবি লিখে দিছে, দেখতে পাচ্ছি? Yes, sir. সো ইটস ডিফারেন্ট, এবং এখানে কোনো পিন অর্ডার থাকবে না। দেখেন এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিন অর্ডার ছিল, এখানে কিন্তু কোনো পিন অর্ডার থাকবে না। ক্যান উই সি? হ্যাঁ, পিন অর্ডার থাকবে না। আচ্ছা, তারপরে আমি একটু বলি, দেখেন টেস্ট বেঞ্চে লেখার একটা টেকনিক বলি, যে যেইটা নাকি আপনার আউটপুট হবে সেটা টেস্ট বেঞ্চে হয়ে যাবে ওয়্যার, যেটা নাকি আপনার ইনপুট থাকবে সেগুলো হয়ে যাবে রেজ। টেস্ট বেঞ্চ লেখার ক্ষেত্রে দেখেন বুঝতে পারবেন এখন, রেজ দেখেন এবিসি, কারণ এটা আপনার মেন মডিউলে ইনপুট ছিল, আর ওয়্যার হচ্ছে এক্স ওয়াই, কারণ এটা মেন মডিউলে কি ছিল, আউটপুট ছিল। এই ওয়্যার টু ওয়্যার আসবে না কিন্তু টেস্ট মডিউলে, ঠিক আছে? টেস্ট মডিউলে দুইটা ইনপুট আর আউটপুটকে বোঝানোর জন্য রেজ আর ওয়্যার ইউজ করে থাকি আমরা, ঠিক আছে? ওকে Sir, why এই চেঞ্জটা কেন হলো? ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এটা একটু কোশ্চেনটা আচ্ছা, এটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে একটু সময় লাগবে। সেটা হচ্ছে লাগা ইনপুট যেগুলো রয়েছে সেগুলো আসলে রেজ মানে আসলে রেজিস্টার বোঝায়, ঠিক আছে? সো ইনপুটে আমরা আসলে যে কাজটা করি ওইগুলোকে রেজিস্টার হিসেবে কনসিডার করি, তার মানে ওখানে একটা ডাটা দিব, সেটা সে ধরে রাখবে। রেজিস্টারের কাজ কি, যেমন সে ফর এক্সাম্পল আপনি রেজিস্ট্রেশন করেন যখন, হোয়াট ডাজ ইট মিন? রেজিস্ট্রেশন করা মানে কি, কোনো একটা বইয়ে বা কোনো একটা ইয়াতে আপনার নামটা তুলে রাখে, ঠিক আছে? সো ইউর রেজিস্টার্ড, বুঝা যাচ্ছে? ইউর রেজিস্টার্ড, আপনাকে ভ্যালিড স্টুডেন্ট হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? নামটা তুলে রাখে। একইভাবে যখন আপনার ইনপুটের কথাটাকে, ইনপুটকে আমি রেজিস্টার বলছি, তখন আসলে যে কাজটা করতেছে, আপনি যদি একটা ইনপুট দেন, সে ফর এক্সাম্পল এ তে একটা ইনপুট 0 দেন, তাহলে সে যে কাজটা করবে এর ভ্যালুটা হোল্ড করে রাখবে। ওকে, সামথিং লাইক দিস। সো দ্যাটস ওয়াই ইনপুটস আর কল রেজিস্টার, আর আউটপুট গুলোকে ওয়্যার বলা হয়, বিকজ ওয়্যারে সাধারণত আমরা আউটপুট ভোল্টেজ গুলো যেগুলো আছে সেগুলো দেখতে পারি।
সো দ্যাটস দ্য মেইন রিজন। ওকে, আর ওয়্যারগুলা আসলে চেঞ্জিং, নর্মাল সিগন্যালের মতো, ওয়্যার ইজ ওয়্যার, ঠিক আছে, নর্মাল সিগন্যালের মতো। ওখানে নোড তৈরি হয় একটা, ওই নোডে খালি ভোল্টেজ চেঞ্জ হয়, ওই ভোল্টেজগুলো আমরা দেখি আর কি, দ্যাটস ইট, নাম দিয়ে দিই ওয়্যারের, এরকম আর কি। সো আবার মনে করা দিই, ইনপুট গুলো রেজ হবে, আউটপুট গুলো ওয়্যার হবে। তারপরে দেখেন আমি কি করতেছি, এরপর আমি স্টিমুলাস, এইগুলো হচ্ছে কমন ফরম্যাট, দিস আর দি কমন ফরম্যাট, এগুলো সব টেস্ট বেঞ্চেই থাকবে, মডিউল, রেজ, ওয়্যার, এন্ড মডিউল, এগুলো সব টেস্ট বেঞ্চে থাকবে। তারপরে নেক্সট যে কাজটা করতে হবে, আপনাকে এক্স্যাক্টলি দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, এই নামটা ধরে কল করতে হবে। যেমন আপনি এই যে এই নামটা ধরে কল, যেমন দেখেন আপনি বিল্ট ইন ফাংশন এন্ড, বিল্ট ইন ফাংশন নট, বিল্ট ইন ফাংশন অর ধরে নাম ধরে কল করছিলেন এবং একটা ফরম্যাট দিছিলেন। একইভাবে আপনাকে কি করতে হবে, এই নামটা ধরে কল করতে হবে এবং মাঝখানে একটা কি ঢুকাইতে হবে, এবার ইনস্ট্যান্স নেম ঢুকাইতে হবে। দেখেন এই যে দেখতে পাচ্ছি, ক্যান উই সি, দেখেন একদম এক্সাক্ট সেম নাম ধরে কল করছে, অ্যাজ ইন ইয়োর মেইন মডিউলে যে নামটা দিছিলেন সেই নামটা ধরে কল করছে, এবং পিন অর্ডারটাও সেম রাখা হয়েছে, সেমিকলন দিলাম, এবং মাঝখানে কি করলাম, একটা নতুন জিনিস নিয়ে আসলাম, এটা কি ইনস্ট্যান্স নেম। এই যে ইনস্ট্যান্স নেম দিছিলাম, মনে পড়ে, এখানেও একটা ইনস্ট্যান্স নেম ছিল, মনে আছে? সো আমরা বিল্ট ইন ফাংশনে কি করছিলাম, বিল্ট ইন ফাংশন একটা ইনস্ট্যান্স নেম, তারপর ফলোড বাই পিন অর্ডার, একই টেকনিক, ফাংশন নেম দেখতে পাচ্ছি, ফাংশন নেম ফলোড বাই ইনস্ট্যান্স নেম, তারপরে কি ফলোড বাই পিন অর্ডার, একই টেকনিক, ফরম্যাটটা একই। ওকে, বুঝতে পারলাম? এটা কিন্তু ফরম্যাট, লেখার নিয়মটা এটা, টেস্ট বেঞ্চ। ওকে, ইয়েস স্যার। সো তারপরে যেটা করব, এরপর আমি ইনিশিয়াল একটা কথা বলবো, তারপরে বিগিনার এন্ডের মাঝখানে আমি স্টিমুলাসটা দিব। ইনিশিয়াল মানে শুরুর দিকে আর কি, বিগিনার এন্ডের মাঝখানে দেখেন এই যে আমি একটা কম্বিনেশন দিলাম, এর ভ্যালু হচ্ছে ফরগেট অ্যাবাউট দিস থিং, এটা এই জিনিসগুলো যেটা কেটে দিচ্ছি সেগুলো আসলে লেখার দরকার নাই। সো বেসিক্যালি এ ইজ ইকুয়ালস টু, তার মানে দাঁড়াচ্ছে, এই জিনিসটা দাঁড়াচ্ছে এরকম কিছু একটা, আমি একটু অ্যারো সাইন দিয়ে দেখাই দিই, এটা দাঁড়াচ্ছে এ ইজ ইকুয়ালস টু 0, দ্যাটস ইট, এটা লিখলেই হবে। তাহলে ফার্স্টে a is equals to 0, b is দেখেন সেমিকোলন দেয়া আছে, তারপর b is equals to 0, c is equals to 0, তারপর সেমিকোলন দেয়া আছে। তো বিগিনার দেখেন সেমিকোলন দিলেই মানে কিন্তু একটা লাইন এন্ড বোঝায়, তার মানে ফার্স্টে যে লাইনটা দিয়েছি সেখানে আসলে তিনটা লাইন রয়েছে। দেখেন a 0 বললাম একটা লাইন, b 0 বললাম, c 0 বললাম, তিনটা লাইন এখানে ব্যবহার করছি আমি। এটা কত সময় ঘটতেছে, এখানে দেখেন কোনো কিছু লেখা নাই, সো এটা 0 সেকেন্ডে ঘটতেছে, 0 ন্যানো সেকেন্ডে এই ঘটনাটা ঘটবে। একদম সার্কিটের সিমুলেশনের শুরুতে আপনি একটা ইনপুট দিচ্ছেন, সেটা 0 ন্যানো সেকেন্ডে আপনি এর ভ্যালু 0, বির ভ্যালু 0, সির ভ্যালু 0 দিয়ে দিলেন, এবং তারপরে দেখেন একটা ডিলে দিয়েছেন আপনি, দিস ইজ ডিলে, কত ন্যানো সেকেন্ড ডিলে দিবেন আপনি, 100 ন্যানো সেকেন্ড ডিলে দিবেন। 100 ন্যানো সেকেন্ড পরে বলতেছেন এর ভ্যালু 1, বির ভ্যালু 1, সির ভ্যালু 1, এই যে দেখতে পাচ্ছি এর ভ্যালু 1, বির ভ্যালু 1, সির ভ্যালু 1, দিস আর দি ভ্যালুস। এই যে সার্কেল করা যেগুলো সেগুলো ভ্যালু, ঠিক আছে, 1। আরো তিনটা লাইন লিখলাম, আমরা বলে দিলাম এর ভ্যালু 1, বির ভ্যালু 1, সির ভ্যালু 1, 100 ন্যানো সেকেন্ড পরে বললাম, এবং আরো 100 ন্যানো সেকেন্ড পরে, দ্যাট মিন্স টাইমলাইনে এটা কত হয়ে গেল, 100, 0 প্লাস 100 প্লাস 100, দ্যাট ইজ 200, তার মানে 200 ন্যানো সেকেন্ডে ফিনিশ, তার মানে সার্কিটটা স্টপ হচ্ছে, সিমুলেশন বন্ধ হচ্ছে 200 ন্যানো সেকেন্ড পরে। এই যে ডলার সাইন দিতে হবে একটা, তারপর ফিনিশ লিখে সেমিকোলন দিতে হবে, তারপরে এন্ড, বিগিন কথাটা লিখলে এন্ড লিখতে হবে। আচ্ছা, বিগিন আর এন্ড কেন লিখি এটা আমি বলে দিই। আপনার দেখেন মাঝখানে বিগিনার এন্ডের মাঝখানে মাল্টিপল লাইন রয়েছে, মাল্টিপল লাইন থাকলে আপনাকে বিগিনার এন্ড ইউজ করতে হবে। আপনি যদি সিঙ্গেল একটা লাইন ইউজ করতেন তাহলে সেক্ষেত্রে আপনার বিগিনার এন্ড দেওয়ার দরকার ছিল না, মাল্টিপল লাইন ইউজ করলে বিগিনার এন্ড দিতে হয়। তারপর ফাইনালি আমি বলে দিব এন্ড মডিউল, শেষ, দ্যাটস ইট। দেখেন এটা বুঝতে পারলাম নাকি? ইয়েস স্যার। ওকে, এটা আপনাকে একবার নিজেরা যদি প্র্যাকটিস করতে পারেন আমি বলবো যে সবচেয়ে ভালো। এটা হচ্ছে আপনারা ওই সাইলোস নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার এটা প্র্যাকটিস করতে পারবেন ইচ্ছা করলে। আমি চাইলে ওই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, এবং একটা ভিডিও আছে আমার, ওই ভিডিওটা দেখে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। সো এইটা যদি এখন তাহলে আউটপুটটা কি, বেসিক্যালি আমার ডান দিকেরটা মেইন মডিউল ছিল, বাম দিকেরটা টেস্ট বেঞ্চ ছিল, এটা যদি আমি সিমুলেট করি হোয়াট উইল বি দ্য আউটপুট? দিস ইজ দ্য আউটপুট। জয়েন করছিলাম স্যার, আমি কি মেসেজ দিয়ে যাব স্যার? হ্যাঁ,
আচ্ছা দেখেন, দিস ইজ দ্য আউটপুট। আমি এটা দেখিয়ে শেষ করে দিচ্ছি। সো ফাইনালি দেখেন ওই ইনপুটটা, ওই স্টিমুলাসটা, এই যে টেস্ট বেঞ্চটা দেওয়ার পরে এই আউটপুটটা জেনারেট হবে। সো টেস্ট বেঞ্চে আমি আসলে দেখেন ভালো করে যদি খেয়াল করে দেখেন, আমি আসলে জাস্ট দুইটা কম্বিনেশন দিয়েছিলাম। এটা কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে জাস্ট দুইটা কম্বিনেশন রয়েছে, এইটা একটা কম্বিনেশন, এইটা একটা কম্বিনেশন। দ্যাট মিন্স 0 0 0 এন্ড মোস্ট প্রবাবলি 1 1 1, জাস্ট দুইটা কম্বিনেশন। একটা হচ্ছে 0 ন্যানো সেকেন্ডের মধ্যে দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, আর একটা 100 ন্যানো সেকেন্ডের টাইমে দিয়েছিলাম। সো আমি যদি এটা সিমুলেট করি, সি দ্যাট at 0 nanosecond the values are 0 a b c, দেখতে পাচ্ছি তিনটা ইনপুটের ভ্যালুস 0 0 0 at roughly about this is 116, so we are guessing যে এটা হচ্ছে লাগা আসলে আপনার 100 ন্যানোসেকেন্ড। 100 ন্যানোসেকেন্ডে তিনটার ভ্যালু কত? ওই যে 1 1 1। এই স্টিমুলাসটা আমি দিলাম আর কি, ঠিক আছে? এই স্টিমুলাসটা কে দিল? আমি দিলাম। ওকে, এটাকে স্টিমুলাস বলা হয়। এখন দেখেন আমি যে সার্কিটটা, এই যে ওয়্যার যে বলেছিলাম, ঠিক আছে, এই ওয়্যারে আপনার আউটপুট গুলো চলে আসবে, এন্ড ইউ ক্যান সি যে শুরুর দিকে কিরকম জানি 0 হয়ে আছে, আবার 1 ও হয়ে আছে। দেখা যাচ্ছে x এর ভ্যালুটা 0 হয়ে আছে, 1 হয়ে আছে। ক্যান ইউ সি? সো ইট মিনস যে শুরুর দিকে আসলে there is undefined ভ্যালু, এটাকে বলে undefined বলে। these are undefined values। আনডিফাইন্ড কেন? ফার্স্ট অফ অল এটা আমি বোঝার চেষ্টা করি আনডিফাইন্ড কেন, বিকজ দেয়ার ইজ এ ডিলে। বুঝতে পারলাম তো? হইছে কি, আপনি শুরুতে 0 ন্যানো সেকেন্ডে ঠিকই ইনপুট দিবেন, বাট এন্ড এর যেহেতু এন্ড এবং নট এবং অর গেটের একটা ডিলে ছিল, দেখা গেছে যে রাফলি অ্যাবাউট 20 বা 30 ন্যানো সেকেন্ডের আগ পর্যন্ত কোনো কিছু আসেই নাই আউটপুটে। আমার কথা বুঝে গেছে? ওই ডিলের কারণে 20 বা 30 ন্যানো সেকেন্ড পরে মধ্যে কোনো কিছু আসে নাই। যেমন দেখেন আরেকটা আউটপুট ছিল y ছিল, y এর ডিলেটা ছিল কত ন্যানো সেকেন্ড? 10 ন্যানো সেকেন্ড। তার মানে 10 ন্যানো সেকেন্ড পরে देयर উইল বি অ্যান আউটপুট। এখানে একটা আমি ইনপুট দিলে সেটা আউটপুট আসবে 10 ন্যানো সেকেন্ড পরে। দেখেন তাই হয়েছে। আপনি 0 0 0 ন্যানো সেকেন্ডে আপনি কি করলেন? একটা ইনপুট দিলেন, আপনার দেখেন 0 0 0 এর যে স্কেল সেটা থেকে 10 ন্যানো সেকেন্ড পরে যে আপনি আউটপুট, একটা ভ্যালিড আউটপুট পাইছেন। দেখেন সি এর ভ্যালু 0 দিয়েছিলেন 0 ন্যানো সেকেন্ডে, y ইজ ইকুয়ালস টু মনে করা দিই সি কমপ্লিমেন্ট ছিল। সো সি এর ভ্যালু 0 দিছিলেন 0 ন্যানো সেকেন্ডে। এইটা ইমপ্যাক্ট করতে করতে কিন্তু দেখেন 10 ন্যানো সেকেন্ড পরে যে আউটপুটে আসছে কত হইছে? সেটা 1 হইছে, কমপ্লিমেন্ট হইছে। দেখতে পাচ্ছি গাইস? দেখতে পাইলাম? Is there someone knocking the door? Yes, এখন জয়েন করলে হবে? I don't know. এরা এখন জয়েন করতেছে কেন? I don't know. স্যার ওই অ্যাক্সিডেন্টালি লিভ হয়ে যায়, পরে আবার মানে অ্যাড হইতে চায় আর কি। এরা তো হচ্ছে জয়েন করে নাই তো, শুরুর দিকে অ্যাটেন্ডেন্স এরা ক্লাস করতেছে না তো, এটাই বললাম না শুরুর দিকে আপনাদেরকে। আচ্ছা যাই হোক, আমি একটু বলি। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার তাহলে আউটপুটটা হবে। সো দেয়ার ইজ এ ডিলে। ওই যে আইডিয়াল কেস চিন্তা করি নাই দেখেই একটা ডিলে আসছে, এক্স এর ডিলেটা দেখা যাচ্ছে বেশ বড়, বিকজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি when you talk about x, আপনি দেখতে পাচ্ছেন যে এক্স এর কথা বললে কিন্তু সেখানে আসলে আপনার বেশ কিছু জিনিস রয়েছে। আপনার এক্স এর আউটপুট আসতে কিন্তু আপনার ওখানে এন্ড গেট রয়েছে, নট গেট রয়েছে, অর গেট, সবগুলো গেটের পরে সে এক্স এ গেছে। সো এক্স এ কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডিলে হবে। আমি যদি মুখে মুখে এই ডিলেটা আপনাদের ক্যালকুলেট করে বলে দিই, আমি দিতে পারবো ক্যালকুলেট করে। এই ডিলেটা হবে, সি দ্যাট আমি আলাদা আলাদা করে ডিলে লিখে দিচ্ছি আগে। এটা হচ্ছে 30 ন্যানো সেকেন্ড, অর গেটের ডিলেটা ছিল হচ্ছে 10 ন্যানো সেকেন্ড, নট গেটের ডিলেটা ছিল 20 ন্যানো সেকেন্ড। সো ফাইনালি যত ডিলে আসবে, তাহলে এই ফার্স্ট লেভেলে সবচেয়ে বড় ডিলে কার? এন্ড গেটের ডিলে। সো ইট উইল টেক, এখানে সিগন্যাল রেডি হবে হচ্ছে 30 ন্যানো সেকেন্ডে, আর তারপরে আরো 10 ন্যানো সেকেন্ড যোগ হবে, তারপর আউটপুটে গেল। সো এট 40 ন্যানো সেকেন্ড আপনার আউটপুটের রেজাল্ট গুলো চলে আসবে। এখন আপনি বলতে পারবেন এই 20 ন্যানো সেকেন্ড গেল কোথায়? এই 20 ন্যানো সেকেন্ড তো প্যারালালি ছিল 30 ন্যানো সেকেন্ডের। আমার কথা বুঝা গেছে? আমার কথা বুঝা গেছে নাকি বুঝি নাই? বললাম। সো ইট টেকস অ্যাবাউট 40 ন্যানোসেকেন্ড টু রিচ দি আউটপুট। সো আসলে আপনি এটাই দেখতে পাচ্ছেন যে এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে আসছে কত ন্যানোসেকেন্ডে? 40 ন্যানোসেকেন্ডে আসছে। ওকে,
আর মোস্ট প্রবলি আপনার নট গেটের জন্য কত দেওয়া ছিল, নটের জন্য 20 ন্যানো সেকেন্ড, সরি মাই মিস্টেক, আমি এখানে 10 লিখে রেখেছি, এটা 20 ন্যানো সেকেন্ড দেওয়া ছিল। ওকে, সো দিস ইজ 20 and দিস ইজ 40 ন্যানো সেকেন্ড দিলে দেখেন। সো ইনপুট থেকে আউটপুটে সিগন্যালটা ট্রাভেল করতে, ইনপুট থেকে আউটপুটে সিগন্যাল ট্রাভেল করতে ইট টেকস অ্যাবাউট দিস অ্যামাউন্ট অফ টাইম, দ্য ডিলে, ইনহেরেন্ট ডিলে যেটাকে বলি। এবং পরবর্তীতে আবার যখন আমি ইনপুটগুলো চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন এটি ইম্প্যাক্ট করতে করতে দিস এগেইন টেকস আ ডিলে। ওই যে 20 ন্যানো সেকেন্ড শুরুতে এখানে 20 ন্যানো সেকেন্ডের ডিলে রয়েছে, আর এখানে 40 ন্যানো সেকেন্ডের ডিলে রয়েছে। ওকে, and this is the output, basically this is the output, and you can actually check the output, ঠিক আছে, you can actually check the output। দেখেন আমি একটা দূরের কোন একটা পয়েন্ট চিন্তা করি। সো আমার ইকুয়েশনটা ছিল x = a b or c কমপ্লিমেন্ট। আপনি যদি ভ্যালুগুলো বসান এই ইনস্ট্যান্টে 1 1 1 যেখানে দিয়ে রেখেছি, সো বসালে 1 and 1 এর কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 0, সো 1 or 0 is 1, তার মানে আপনার x 1 হওয়ার কথা, দেখেন দিস ইজ 1, and y এর ভ্যালুটা ছিল c কমপ্লিমেন্ট, দ্যাট ইজ 1 এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ 0 হওয়ার কথা। দেখেন আফটার 29 সেকেন্ড পরে y এর ভ্যালুটা কিন্তু নিচে লো হয়ে গেছে, লো, দ্যাট মিন্স 0 হয়ে গেছে। বুঝা যাচ্ছে? Do you understand? Nice. So একটা হোম টাস্ক দিয়ে দেই। You can see a circuit here. এখানে আপনি একটা সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে স্ট্রাকচারাল মডেলের। আজকে বাসায় এটা বসে বসে পড়বেন এবং চেষ্টা করবেন, উল্টো কাজটা করার চেষ্টা করবেন। সি দ্যাট এখানে আমি জাস্ট কোডটা লিখে দিয়েছি, আপনারা কোড দেখে সার্কিট আঁকার চেষ্টা করবেন, উপরেরটা, ঠিক আছে? ওকে, কোড দেখে সার্কিট আঁকার চেষ্টা করবেন, এটা পারবেন, খুব সিম্পল জিনিস। আমি এভাবে প্রশ্ন দিতেই পারি ইচ্ছা করলে, কোড দেখে সার্কিট আঁকা বা সার্কিট দেখে কোড লেখা, দুটোই করতে পারি, আমি চাইতে পারি। সো এখানে কোড দেখে সার্কিটটা আঁকার চেষ্টা করবেন এবং এট দ্য সেম টাইম নিচে যে স্টিমুলাস বা টেস্ট বেঞ্চটা দেওয়া রয়েছে একই সাথে, আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টিমুলাস বা টেস্ট বেঞ্চটা নিচে দিয়ে দিয়েছি, এই যে এটা স্টার্ট হইলো এখান থেকে। সেটা কি লিখেছি, কি করলাম সেটাও একটু দেখবেন। এখানে দেখার পরে আমি সাজেস্ট করব আপনারা সাইলস যে সফটওয়্যারটা রয়েছে আজকে ইনস্টল করেন। সাইলস সিঙ্গেল এস নাকি ডাবল এস, আই ডোন্ট নো। সাইলস সফটওয়্যারটা আজকে ইনস্টল করেন এইচডিএল এর জন্য এবং আপনারা এই দুটো এক্সাম্পল এখানে এন্টার করেন, সিমুলেট করেন, প্র্যাকটিস করেন, দেখেন কি হয়। আমি এটাই সাজেস্ট করব। এই যে এটার আউটপুটে এরকম কিছু একটা আসবে, এটা আমি এক্সপ্লেইন করব না। ওকে, সো এটা আমি অলরেডি করে ফেলেছি, বুলিয়ান এক্সপ্রেশন ইন ভেরিলগ, ওই যে ডেটা ফ্লো মডেল যেটাকে আমরা বলছিলাম। ক্যান ইউ রিকল? শুরুতেই দেখালাম যেটা। জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে টেস্ট বেঞ্চে স্যার এটা ডেটা ফ্লো মডেল করা যাবে না স্যার? না, টেস্ট বেঞ্চের কোনো স্পেসিফিক মডেলিং নাই। টেস্ট বেঞ্চটা আসলে মোটামুটি আমরা সি এর মতো একটা ল্যাঙ্গুয়েজে লিখি টেস্ট বেঞ্চটা, কিন্তু আপনার মেইন মডিউলটা হচ্ছে লগা देयर ইজ ডিফারেন্স। আপনি তিন ভাবে লিখতে পারবেন। একটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল বা গেট লেভেল, যেখানে আপনি কানেকশন বলে দিচ্ছেন, আর একটা হচ্ছে এক্সপ্রেশন বলে দিচ্ছেন, যেটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে ডেটা ফ্লো বলতেছি। আর একটা হচ্ছে সি এর মতো দেখতে, সেটাকে আমরা বলতেছি বিহেভিয়ারাল মডেল, বিহেভিয়ারটা বলে দিই সার্কিটের। মেইন মডিউলটা তিন ভাবে লেখা যায়, বাট টেস্ট মডিউল ইজ সেম, সবগুলোরই টেস্ট মডিউল সেম। যেমন এখানে যেই আমি ডেটা ফ্লো মডেলটা দেখছি সেটার জন্য কিন্তু সেম ওই যে আগের স্লাইডে আমরা দেখেছি যে টেস্ট মডিউলটা, এই যে এই সেম টেস্ট মডেল, দিস ইজ দ্য সেম টেস্ট মডেল আমি যেটা ইউজ করতে পারবো। ওকে, বললাম নিচে আরেকটা এক্সাম্পল করা আছে, দেখতে পারেন আপনারা, নিচে আরেকটা এক্সাম্পল করে দিয়েছি আমি। ফাইনালি লাস্ট একটা জিনিস দেখি আমি শেষ করে দিব এখানে। হ্যাঁ, লাস্ট একটা জিনিস দেখাবো জাস্ট। অনেক ক্ষেত্রে আপনাদের এমন হয় যে আপনি একটা ট্রুথ টেবিল ইমপ্লিমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় ইউডিপি ইমপ্লিমেন্ট করতে পারেন। ইউডিপি মিনস হচ্ছে ইউজার ডিফাইন্ড প্রিমিটিভ, ইউডিপি বলা হয় এটাকে। ইউডিপি মানে ইনসারশনের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি, আমরা আসলে এটাকে তখন মডিউল বলি না, প্রিমিটিভ বলি, তখন একটা নাম দিলাম জাস্ট আগের মতোই নিয়মটা। বাট ইউডিপির একটা লিমিটেশন আছে, অনলি ওয়ান আউটপুট হতে পারে। ইউডিপির আউটপুটের সংখ্যা শুধুমাত্র একটা হতে পারে, এর বেশি হতে পারেই না। দিস ইজ দ্য প্রবলেম। সো আমি আউটপুট বলে দিলাম এখানে আউটপুট এক্স, ইনপুট এবিসি, দেন আমি টেবিল এবং এন টেবিলের মধ্যে
দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন টেবিল আর এন টেবিলের মধ্যে, হ্যাঁ টেবিল আর এন টেবিলের মধ্যে দিস ইজ কমেন্ট বাই দ্য ওয়ে, এটা কিন্তু কমেন্ট, এটা আপনাদের বোঝানোর জন্য দেয়া হয়েছে এই জিনিসগুলো, যে আপনি দেখেন যে ফরম্যাটে সাজাইছি এখানে দেখেন 000, তাহলে আপনি বুঝবে কোনটা, যে কোনটা এ কোনটা বি কোনটা সি, এটা বুঝবে কিভাবে? এইটা দেখে বুঝবে। আপনি ফার্স্টে অর্ডার পিন অর্ডারে যেটাকে ফার্স্টে লিস্টিং করছেন সেটা কে ও বুঝবে এই পজিশনে, তারপরে সেকেন্ডে ইনপুট বি কে লিস্ট করছি ও বুঝবে সেকেন্ডে যা দিচ্ছেন সেটা আসলে বি, এবং লাস্টেরটা বুঝবে সি, এবং কোলনের পরে আউটপুটকে প্রকাশ করতে হয়, এবং আমি জানি আউটপুটের সংখ্যা ম্যাক্সিমাম আমি ইউডিবিতে একটা ব্যবহার করতে পারবো, সেই এক্সটা ও বুঝতেছে কোনটা এই ভ্যালুগুলা, এবং ফাইনালি কোলন দিতে হবে। এবং যখন আমি টেবিল আর এন টেবিলের মধ্যে টেবিলটা বসাইলাম, আমার ট্রুথ টেবিলটা বসাবো, ট্রুথ টেবিলটা বসানোর পরে ফাইনালি আমার কি লিখতে হবে, যেমন এন মডিউল লিখছিলাম সেখানে আমি এন প্রিমিটিভ লিখবো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? অনেকটা মিল আছে, ইয়ার মতো নর্মাল সার্কিটের মতোই মিল, কিন্তু এখানে টেবিল আর এন টেবিলের মধ্যে একটা টেবিল বসানো যায়, এটাকে প্রিমিটিভ বলা হয়, ইউডিপি, ইউজার ডিফাইন্ড প্রিমিটিভ। বুঝতে পেরেছি? জি স্যার। সো আপনি এখন চাইতেই পারেন যে এই যে সার্টেন সার্কিটটায়, যে আপনাদের চোখের সামনে যে সার্কিটটা আছে এটা ইউজ করতে চাইতেই পারেন আরেকটা সার্কিটে, তো এটাকে আপনি ফাংশনের মতো ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফাংশনের নামটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ফাংশনের নাম সিআরসিটিপি, আর আপনার পিন অর্ডারটা এটা মানে ফাংশনের ইনপুট। সো একটু দেখি একটা, এই যে তো ইউডিপি, এই যে একটু আগে যে ফাংশনটা সেটা ছিল এরকম কিছু একটা, ফাংশনের নামটা ধরেন এটা UDP_02467, তার ইনপুট রয়েছিল হচ্ছে 3টা ইনপুট রয়েছিল, আউটপুট রয়েছিল একটা। এটাকে কিভাবে ইউজ করতেছে দেখেন, এটাকে আমি ইউজ করা দেখাচ্ছি। সো মডিউল একটা সার্কিট, আলাদা একটা সার্কিট বানাচ্ছি আমি, ডিফারেন্ট সার্কিট উই আর ইউজিং, ওই সার্কিটের মধ্যে আমি এই সার্কিটটা ইউজ করব। সো আমার আউটপুট এই সার্কিটের হচ্ছে ERF, আমার ইনপুট হচ্ছে ABCD। এইবার আমি দেখতে পাচ্ছি এবিসি আসলে আমার ইনপুটে যাবে হচ্ছে ইউডিপি এটার, এবং আউটপুটে যাবে ই। তো আমি আসলে ওটা ইউজ করবো। এখন দেখেন কিভাবে করি, ইউডিপি আমি জাস্ট হুবহু ওই নামটা ধরে কল করব, মানে ফাংশনের নাম যেটা ছিল এইটা, ফাংশনের নাম ধরে কল করলাম। তারপরে আমি বললাম আমার আগে আউটপুটে যাচ্ছে ইতে, তারপরে আমার ইনপুট গুলো হচ্ছে এবিসি, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা এন্ড গেট রয়েছে। আমি তারপরে হয়তো বা বলবো যে এন্ড, তারপরে বলবো যে আমার আউটপুটটা যাবে এফ এ, তারপরে ইনপুট গুলো কোথায় যাবে, ই আর ডি। দেখেন এন্ড এফ মানে আউটপুট কমা ই ডি, তারপরে এন্ড মডিউল। সো এইভাবে আপনি ইচ্ছা করলে সার্কিটের ভিতরে সার্কিট ইউজ করতে পারবেন। বুঝা যাচ্ছে? এটা কি করলাম, সার্কিটের ভেতরে সার্কিট ইউজ করতেছি। দ্যাট মিনস বেসিক্যালি আমি যদি আপনাকে একটা ব্লক আঁকি, ব্লকটা কিরকম, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর নিউ সার্কিট, ঠিক আছে? দিস ইজ ইয়োর নিউ সার্কিট, এটাই হচ্ছে আপনার এই সার্কিটটা। অলরাইট, এটা হচ্ছে এই সার্কিটটা আপনার। আপনি বাইরের দিকে 4টা আউটপুট ইনপুট দেখতে পারতেছেন, 2টা আউটপুট দেখতে পাচ্ছেন। ভিতরে দেখেন সার্কিটের ভিতরে আবার আপনি সার্কিট ইউজ করছেন ইউডিপি সামথিং আর এন্ড গেট। ওকে, বুঝতে পাচ্ছি? ক্লিয়ার? দেখেন আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? আমরা কি এটা ক্লিয়ার হয়েছি গাইস? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, একটু রেসপন্ড করতে হবে। তো এখানে আমি অলরেডি বলেছিলাম যে ইউডিপি লেখার ক্ষেত্রে প্রিমিটিভ আর এন প্রিমিটিভ কথাটা উল্লেখ করতে হয়। ট্রুথ টেবিল এনক্লোজ করা যায়, এখানে লেখা আছে এই জিনিসগুলো, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রিমিটিভের একটা সমস্যা হচ্ছে যে নাম্বার অফ আউটপুট হচ্ছে জাস্ট একটা আউটপুট অ্যালাউ করা হয়, অনলি ওয়ান আউটপুট এখানে লিখে দিয়েছি দেখেন। সো ফাইনালি দিস কনক্লুডস মাই টপিক। সো আপনার চ্যাপ্টার 3 আমাদের শেষ হয়ে গেল। চ্যাপ্টার 3 থেকে আপনার এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আমি বলবো, আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। ইউ ডু নট নিড টু সাবমিট দিস, আমি আপনাদেরকে আলাদা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব সেটার জন্য, ঠিক আছে?